আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবার হচ্ছে আবারও স্বাগতম ক্লাসে। ক্লাস শুরু করব আমরা। ক্লাস তো তোমার হচ্ছে প্রথমে একবার কারেন্ট গেল, যাওয়ার পরে হচ্ছে আমি আবার কিছুক্ষণ একটা লাইভ স্টার্ট করছিলাম, ওইটা আবার কানেক্ট করে নাই। আবার সব কিছু গুছাইলাম, কোনটা কোনটা ফাইল থাকবে কম্পিউটার অন করলাম, দেন হচ্ছে ক্লাসটা আবার শুরু করলাম। বুঝতে পারছো? এই জন্য সময় লাগছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমার অবস্থা এখন এর মতো হয়ে গেছে, সেন্টি খাইতেছি বসে বসে। তো আমি ক্লাসের লিঙ্কটা এখন দিয়ে দিই, তাড়াতাড়ি শুরু করবো একেবারে। কারণ অলরেডি হচ্ছে আমাদের ক্লাস 5:30টায় শুরু হওয়ার কথা, আমরা এখন 8টা পর্যন্ত চলে আসছি। সো তাড়াতাড়ি হচ্ছে শেষ করতে হবে সোজা একটা চ্যাপ্টার। আমার ভাবছিলাম হচ্ছে মোবাইলও চার্জ থাকবে, মোবাইলও চার্জ হচ্ছে এখন 20% আছে। ওকে, ওকে, দাঁড়াও। ক্লাস আমি লিঙ্কটা দিয়ে দিই তোমার চ্যানেলে। ওকে, আচ্ছা, কি অবস্থা সবার বলো। আচ্ছা, তোমার তো মনে হয় এক্সামের কয়দিন আছে? এক্সামের আছে হচ্ছে আজকে ডিসেম্বরের 18। তার মানে হচ্ছে অ্যারাউন্ড 40-42 দিনের মতো পাবা আরও, মানে প্রিপারেশন নেওয়ার মতো আর কি। কারণ জানুয়ারি হচ্ছে 30 তারিখ, এই মাসের 12 দিন, 42 দিন। আর যখন ফেব্রুয়ারি স্টার্ট করবে তখন কিন্তু তোমার হচ্ছে ওই ওই 10 দিন, মোটামুটি ওই সময় 10 দিন আসলে মেইন এক্সাম বা হচ্ছে নিজেকে প্রিপেয়ার করার। এর আগের সবসময় তোমার যদি বলা হয় 15 দিন, 16 দিন, গুড ইনাফ নতুন পড়া পড়ার জন্য। যে আমাদের একজন সেরা একজন ট্যালেন্টেড ভাই আসছে আমাদের মাঝে, শাহেদ নুরুদ্দিন ভাই, কিন্তু সেই ট্যালেন্ট, বুঝছো? আমাদের হচ্ছে ইমরান খান ফাহিম ভাইয়া, শাহেদ নুরুদ্দিন ভাইয়া, একেবারে লেজেন্ড, বুঝছো? আচ্ছা, দাঁড়াও, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব ঠিক হচ্ছে 5 মিনিটের মাথায়। এখন তো 3 মিনিট 45 সেকেন্ড। সবাই আসুক, কারণ কারেন্ট তো কতবার গেছে। তো এরপরে আমরা শুরু করতেছি। আচ্ছা, সো আজকের ক্লাসটার মেইন যেই চুম্বক পার্ট, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তোমার যেই তড়িৎ চুম্বকের যে পার্টটা আছে, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্টের। আমাদের এইখানে যে স্টার্টটা আছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এইখান থেকে স্টার্ট করবো আমরা। তো এই পার্টটা যদি শেষ হয়ে যায়, পরে আর কিছুই নাই এই এই যে এই পেজগুলোর মাঝখানে। তো এইটা একটু আমরা বোঝার ট্রাই করবো। অ্যারাউন্ড হচ্ছে 1 ঘন্টার মতো লাগবে, পরের পার্টটুকু হচ্ছে জাস্ট 15 মিনিটের পড়া। যে ফাহিম আর শাহেদ হচ্ছে এখন টার্মের পড়া শেষ করে আয়রনি করতেছে। যাই হোক, শুরু করি আমরা। তো আমাদের হচ্ছে ফোটো তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? এইটা হচ্ছে যদি বলা হয়, এটা হচ্ছে তোমার এক্স রে, যেটা আছে এক্স রে পড়ছি আমরা আগের দিন। তো এক্স রে ঠিক হচ্ছে উল্টা প্রসেসটা। জিনিসটা কি আমরা একটু দেখি। তো ফার্স্টে দেখাই তোমাদের জিনিসটা হচ্ছে আমরা মেইনলি কি বুঝাই, আগে এখানে আসি তোমার, মনে করো। ওকে,
তো দেখো আমি কি বুঝাইতেছি। তোমার হচ্ছে ফার্স্টে আমাদের এক্স রেতে আমরা কি দেখছিলাম, এক্স রেতে দেখছিলাম হচ্ছে কি ছিল, যে এরকম মনে করো একটা ধাতব পাত ছিল, মনে করো কি আমাদের এটা একটা ধাতব পাত ছিল, তাই না? এখন এই ধাতব পাতের উপরে হচ্ছে আমাদের কি পড়ছে, আমাদের হচ্ছে মনে করো এই যে এখান থেকে কি আসছে, এখান থেকে মেইনলি ইলেকট্রন আসছে, কি মোটা ইলেকট্রন বাবা। ধরো আমাদের কি আসছে, এখান থেকে মেইনলি হচ্ছে ইলেকট্রন আসছিল। অর্থাৎ ইলেকট্রনটা যখন হচ্ছে একটা ধাতব পাতকে হচ্ছে আঘাত করে, তখন হচ্ছে আমার একটা রশ্মি বের হয়, তাই না? তখন একটা রশ্মি বের হয়। এই রশ্মিটাকে আমরা বলছিলাম কোনটা, এই রশ্মিটাকে বলছিলাম হচ্ছে এক্স রে। আরো মোটা হয়ে গেছে, আরো চিকন করা লাগবে। তো এটাকে আমরা বলছিলাম কোনটা, এটাকে বলছিলাম হচ্ছে আমরা এক্স রে। এটা হচ্ছে এক্স রে এর প্রসেস ছিল। তাহলে ঠিক উল্টা প্রসেসটা আমরা করি। মনে করো কোনো একটা ধাতব পাত আছে, এখন এই ধাতব পাতে যদি কোনো একটা রশ্মি পড়ে, সেই রশ্মিটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ হবে। যেমন মনে করো দৃশ্যমান আলোক রশ্মি হইতে পারে, ইউভি রশ্মি হইতে পারে, গামা রশ্মি হইতে পারে। যে কোনো রশ্মি মনে করো এখানে এসে পড়ছে একটা ধাতব পাতে। তো এখন এই ধাতব পাত, ধাতুর কাজটাই হচ্ছে কি, ধাতুর কাজই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, তাই না? আমরা জানি যে ইলেকট্রনটা ত্যাগ করে দেয় ধাতুগুলা। তাহলে এই ক্ষেত্রে এই যে রশ্মিটা, অর্থাৎ এই যে শক্তিটা নিয়ে এসে আসছে, এই ধাতুটা তখন কি করবে, ধাতুটা নিজের যে সারফেস আছে সেখান থেকে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা শুরু করবে। অর্থাৎ সে হচ্ছে ইলেকট্রন হচ্ছে বারবার হচ্ছে বের করা শুরু করবে। অর্থাৎ দেখো এক্স রে যে প্রসেসটা আমরা বলছি, এখানে কি করতো, এখানে ইলেকট্রনটা আঘাত করতো, রশ্মি বের হইতো। আর এখানে হচ্ছে রশ্মি আঘাত করে এবং হচ্ছে ইলেকট্রন বের হয়। তো এই যে রশ্মি আঘাত করে ইলেকট্রন বের হয়, এটাকে আমরা বলি ফটো ইলেকট্রন ইফেক্ট। দেখো আমি কি বলি, যে এটা হচ্ছে ফোটন, ঠিক আছে? তো ফোটন বা হচ্ছে আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা পার্ট, যেটা শক্তি নিয়ে আসতেছে, আলো বলতে পারো ফোটনকে। তো এই ফোটনটা হচ্ছে কি করতেছে, ইলেকট্রন বের করতেছে, তাই না? এই ইলেকট্রনটা কি করবে আবার, আমরা জানি হচ্ছে ইলেকট্রনের কারণেই হচ্ছে কারেন্ট ফ্লো করে বা ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তাই হচ্ছে ফোটন যেহেতু ইলেকট্রনটা বের করতেছে, আমরা এই পুরো প্রসেসটাকে বলি কোনটা, ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, ফোটন পরে যে ইলেকট্রনটা বের হচ্ছে এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিক যে সংজ্ঞা সেটা। তো এখন এখানে আসো কি বলছে, এ দেখো কি বলছে, দেখো কোনো বিদ্যুৎ চুম্বকীয় যে তরঙ্গ, কোনো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে যদি আপতিত হয় কোনো একটা ধাতব পদার্থে, ঠিক আছে? দেখো ধাতব পদার্থের কথা বলা হয়েছে, এই ধাতব পদার্থের উপর যদি যথোপযুক্ত কম্পাঙ্কে দৃশ্যমান আলোক কিংবা অন্য কোনো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হয়, তবে ওই পদার্থ হতে কি বের হয়, ইলেকট্রন বের হয়। অর্থাৎ আলো প্রথমে যায়, দেন হচ্ছে ইলেকট্রনটা বের হয়। তো এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে কোনটা, আলোক তড়িৎ ক্রিয়া। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে বলতেছি। ফাইন। তো এইখানে দেখো আলোক তড়িৎ ক্রিয়া বা বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে ফাইন। তো এই যে ইলেকট্রনটা বের হচ্ছে, এই যে ইলেকট্রনটা, অর্থাৎ আমি তোমাকে প্রথমেই এখানে যে ইলেকট্রনটা দেখাইতেছি, এই ইলেকট্রনটারও তো একটা নাম আছে। এই ইলেকট্রনটাকে আমরা কি নামে ডাকি, তো এই যে বিশেষ ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রন, রাইট? দেখো তুমি এখানে কি বলছে, যে দেখো ধাতব পদার্থ হতে নির্গত যে ইলেকট্রন তাকে আমরা কি বলতেছি, ফটো ইলেকট্রন। ওকে, ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রিক ইফেক্টের ইলেকট্রনকে ফটো ইলেকট্রন বলতেছে, বা আলোক ইলেকট্রন, কারণ ফটো মানেই হচ্ছে আলো, ফোটন ওইখান থেকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ধাতব পদার্থ হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, কোন কোন ধাতব পদার্থ ব্যবহার করতে পারি। এই জায়গাটা একটু ট্রিকি। নর্মালি হচ্ছে এই জায়গাটা কেউ ধরেও না, জাস্ট নর্মালি আমরা পড়ে যাই। আমি তোমাদের দেখাই জায়গাটা কোন জায়গায় হচ্ছে একটু প্যাচ আছে। দেখো সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ক্ষারধর্মী পদার্থের ওপর দৃশ্যমান আলোক যদি আপতিত হয়, তবে অধিক পরিমাণে ফটো ইলেকট্রন নির্গত হয়। ঘটনা কি বুঝাইছে, মনে করো তোমার ধাতব যেই জায়গাটা আছে এটা হচ্ছে ধাতব সারফেস। এখন এই ধাতুগুলো যদি ক্ষারধর্মী হয়, কি হয় যদি এগুলো ক্ষারধর্মী, ক্ষারধর্মী মানে হচ্ছে কি, গ্রুপ একের পদার্থগুলো, তাই না? ক্ষারধর্মী মানে হচ্ছে গ্রুপ একের পদার্থ। তারা কি কি হইতে পারে, লিথিয়াম, সোডিয়াম, তাই না, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা গ্রুপ একের যারা আছে তারা, এই যে এরা সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এরা। এখন এই ধাতুগুলো অর্থাৎ ক্ষারধর্মী যে ধাতুগুলো আছে, এখন তাদের উপরও তো আলো পড়বে বা তাদের উপরও তো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এসে পড়বে। এখন তারা আসলে কোনটা হবে, তারা হবে হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, ঠিক আছে? দৃশ্যমান আলোক রশ্মির নিজস্ব একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে বা একটা ল্যামডা থাকবে। ল্যামডা থাকার কারণে তার মধ্যে কি থাকবে, এইচসি বাই ল্যামডা বা একটা শক্তি থাকবে। তো সেই শক্তিটাই সে একে দিবে, দেন সেই শক্তিটা থেকে হচ্ছে ইলেকট্রনটা বের হবে। ওকে, তো নর্মাল হিসাব, প্যাচের কোন জায়গা, পরের লাইনটাই দেখো তুমি কি বলছে,
ক্ষারধর্মী পদার্থের আলোক তড়িৎ সংবেদনশীলতা বেশি। এই ওয়ার্ডটার মানে হচ্ছে কি, যে যদি আলোক পড়ে তখন হচ্ছে কি ক্ষারধর্মী পদার্থগুলো বেশি ইলেকট্রন বের করবে স্বাভাবিকভাবে, তার সংবেদনশীলতা বেশি আলোর প্রতি। কারণ কি, ক্ষারধর্মী পদার্থগুলো সহজেই ইলেকট্রন দিয়ে দেয়, তাই সহজেই সে হচ্ছে আলো পড়লে ইলেকট্রন বের করে দিয়ে ফোটো তড়িৎক্রিয়ায় পার্টিসিপেট করবে, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। এরপরের লাইনটা দেখো, তবে এক্স রশ্মি বা গামা রশ্মি এদের প্রভাবে সব ধাতব পদার্থের আলোক তড়িৎক্রিয়া পরিলক্ষিত হয়। দুইটা জিনিস এখানে বলছে, যদি হচ্ছে আমি দৃশ্যমান আলোক রশ্মি ব্যবহার করি তবে সেই ক্ষেত্রে কোনটার আমার জন্য ভালো, ক্ষারধর্মী ধাতু। আর যদি শুধু ক্ষারধর্মী না সব ধাতু হচ্ছে ব্যবহার করতে চাই তবে সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে গামা রশ্মি এবং হচ্ছে এক্স রশ্মি। জিনিসটা একটু তোমাদের এখানে লিখা দিই, তাহলে বুঝবা যে কেন হচ্ছে তোমার গামা রশ্মি বা এক্স রশ্মি হচ্ছে আমি ব্যবহার করতেছি। দেখো, আমি যে হচ্ছে ফোটো তড়িৎক্রিয়া বলতেছি, এখানে কি বলতেছি, এখানে আমরা মেইনলি এই ঘটনাগুলো ঘটে হচ্ছে ধাতুতে, কারণ ধাতুই ইলেকট্রন বের করতে পারে। এখন যদি আমি তোমাকে বলি ক্ষারধর্মী ধাতু, তাহলে ক্ষারধর্মী ধাতু যদি হয় তবে তুমি সেই ক্ষেত্রে কোন আলোক রশ্মি ব্যবহার করতে পারবা, দৃশ্যমান আলোক রশ্মি। ওকে, আমি জাস্ট লিখি তারপর তোমাকে বলতেছি কেন কোনটা ব্যবহার করছি, লজিকটা বলতেছি। এটা হচ্ছে ক্ষারধর্মী ধাতুর জন্য। আর যদি তুমি সব ধরনের ধাতু ব্যবহার করতে চাই, মানে মনে করো জিনিসটা কেমন, যে আমি মনে করো কপার ব্যবহার করব, আমি মনে করো জিঙ্ক ব্যবহার করব, আমি মনে করো আয়রন ব্যবহার করব, অর্থাৎ অন্যান্য যে সকল ধাতু আছে তাদের ক্ষেত্রেও যদি তুমি ফোটো ইলেকট্রিক এফেক্টটা ঘটাইতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে আমি ব্যবহার করব কোনটা, এক্স রে অথবা গামা রশ্মি। এখন বলতে পারো কেন, দেখো যখন আমি দৃশ্যমানটা ব্যবহার করতেছি, তুমি আমাকে বলো এই যে এক্স রে বা গামা রশ্মি এদের কি, এদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়, বেশি হয়। যার তরঙ্গ দৈর্ঘ্য মেইনলি হচ্ছে কম হয়, রাইট, তার কি হয়, শক্তিটা বেশি হয়। আর যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার শক্তিটা কি হয়, তার শক্তি হয় হচ্ছে কম। এখন জাস্ট নর্মাল কথা চিন্তা করো, যারা ক্ষারধর্মী এরা তো নিজেরা এমনি রেডি হয়েই আছে যে আমার তো দিতে কোনো সমস্যাই নেই, আমি আপনাকে সহজেই ইলেকট্রন দিব। তাহলে সে যদি সহজেই ইলেকট্রন দেয় তার জন্য আমার শক্তি কম খরচ করা লাগতেছে, তাই আমি শক্তি কম খরচের শক্তি কমের একটা আলোক রশ্মি দিচ্ছি। যদি মনে করো সব ধাতু, মানে মনে করো আয়রন কপার, এরা হচ্ছে কি গ্রুপের আরো ডান সাইডে, তাদের থেকে ইলেকট্রন বের করা আরো কঠিন, তাহলে ইলেকট্রন বের করা কঠিন মানে কি, বেশি শক্তি দিতে হবে, আর বেশি শক্তিযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমকার এক্স রে অথবা হচ্ছে গামা রশ্মি। ওকে, এই জন্য হচ্ছে এই জিনিসটা বলা হয়েছে। তাহলে আমাদের আসলে মেইনলি কোন জায়গাটায় ফোকাস করতে হবে, ফোকাস করতে হবে এই যে এই জায়গাটাতে, সব কোন জায়গায় বলছে আর হচ্ছে ক্ষারধর্মী কোন কোন জায়গায় বলছে, এই দুইটা জায়গা হচ্ছে আমাকে মেইনলি দেখতে হবে। ওকে, আচ্ছা এবার আসো, এটা মোটামুটি হচ্ছে কমন একটা জায়গা। দেখো, তাহলে আমরা যদি আবার বলি আলোক তড়িৎক্রিয়া কাকে বলা হয়, ধাতব পদার্থের উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক, অর্থাৎ ওই আলোকটার হচ্ছে কি হবে, উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য হবে এমন যে আলোক আপতিত হইলে ওই পদার্থ থেকে ইলেকট্রন নির্গত হয়, এই পদ্ধতিকে আমরা বলি আলোক তড়িৎ নির্গমন, এবং এই ক্রিয়াকে আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক বিদ্যুৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তারপরে যা যা বলছি সব এখানে আছে, মেইনলি হচ্ছে এখানে একটা গ্রাফ আছে, দেখো ফোটো ইলেকট্রন এবং আলোক তীব্রতা, এইটা হচ্ছে আমি আগে মেকানিজমটা বুঝাই যে কিভাবে এটা ফাংশন করে, তারপরে হচ্ছে আমরা এই গ্রাফটা সেই সময় হচ্ছে দেখা ট্রাই করব। এবার দেখো আলোক তড়িৎক্রিয়া আবিষ্কার, এই জায়গাটা আবার হচ্ছে ইম্পর্টেন্ট। কেন, এই জায়গাটা আমি পুরো চারটাই তোমাদের পড়াবো, সমস্যা নেই, কিন্তু মেইন যে এই দুইটা লাইন দাগানো আছে এই দুইটা জায়গা হচ্ছে মোটামুটি আবিষ্কারকের যে ইম্পর্টেন্ট পার্টটা, সেই আবিষ্কারকের ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এখানে আইডেন্টিফাই করায়। দেখো প্রথমে কি বলছে, এখানে বলছে হচ্ছে যে 1837 খ্রিস্টাব্দে ডব্লিউ স্মিথ নামক একজন টেলিফোন অপারেটর আলোক তড়িৎক্রিয়া আবিষ্কার করেন। এখন তো প্রথমেই খটকা লাগতেছে, অনেকের মনে কোয়েশ্চেন আসতেছে, ভাই আমরা তো জানি না আসছিলাম আলোক তড়িৎক্রিয়া আবিষ্কার করছে হচ্ছে আইনস্টাইন, বাট না, আমরা মনে আছে আগের দিন কি বলছিলাম, আগের দিন বলছিলাম হচ্ছে এই জায়গায় তুমি যাও, আলোক তড়িৎক্রিয়া কি করছে, আইনস্টাইন ব্যাখ্যা দিছে, বাট আলোক তড়িৎক্রিয়াকে আবিষ্কার করছে, করে নাই কিন্তু। ওকে, তাহলে আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা দিছে হচ্ছে আইনস্টাইন। তাহলে এখন আমাকে বলো ফোটো তড়িৎক্রিয়া, এইটা এইখানে আমি এই চারটায় হচ্ছে ফোটো তড়িৎক্রিয়া যত সব বিজ্ঞানী আছে ওইটা লিখি। আচ্ছা দাঁড়ো একসাথে শেষ করে আসি, এটা তো সমস্যা নেই, শেষ করে তারপর আসি এটাতে।
তাহলে আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে হচ্ছে ডাব্লিউ স্মিথ নামক একজন টেলিফোন অপারেটর, সে কিন্তু বিজ্ঞানীও না। ওকে, তাহলে আমি বলতে পারি কি ডাব্লিউ স্মিথ সে হচ্ছে একজন টেলিফোন অপারেটর ছিল, যিনি হচ্ছে আলোক তড়িৎক্রিয়া আবিষ্কার করছে। আবিষ্কার করছে হচ্ছে ডাব্লিউ স্মিথ। আচ্ছা, সো কিভাবে তিনি আবিষ্কার করছে? তো তিনি যেহেতু একটা টেলিফোন অপারেটর ছিল, সে আসলে বিভিন্ন কেবল নিয়ে কাজ করতো যোগাযোগের। তো ওই কেবলের মধ্যে সে একটা সেলেনিয়াম রোধক ব্যবহার করতো, যেটা একটা ধাতু, রাইট? তো এই যে সেলেনিয়াম রোধক, এটাও মাথায় রাখো যে তিনি আসলে সেলেনিয়াম রোধক এইখানের এক্সপেরিমেন্ট বা বলতে পারো এইটা ব্যবহার করতে গিয়ে তখন তিনি লক্ষ্য করছে যে ওই সেলেনিয়াম যে ধাতুটা আছে, ঠিক আছে, ওর মধ্যে যখন হচ্ছে মানে সেলেনিয়াম রোধক, ওর মধ্যে যখন হচ্ছে তোমার কি পড়বে? আলো পড়বে। আলো পড়লে সেখান থেকে হচ্ছে ইলেকট্রন বের হয়। তো এই জিনিসটা কোনটার মধ্যে আমরা প্রথম দেখছি? সেলেনিয়ামের মধ্যে হচ্ছে আমরা প্রথম দেখছি। ওকে, তো তিনি লক্ষ্য করছে সূর্যের আলোর রোধকের সাথে আপতিত হওয়ার সাথে সাথে বর্তনীর বিদ্যুৎ প্রবাহিত হয়। কেন বিদ্যুৎ প্রবাহিত হয়? কারণ ইলেকট্রন বের হওয়া মানে কি? কোন একটা বর্তনী যদি হয়, ইলেকট্রন যদি বের হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হবে। এটাই। সো এইটা একটা গেছে। এরপরে হচ্ছে বিজ্ঞানী হার্টজ নিয়ে একটু কথা বলা হয়েছে, এটা জাস্ট রিডিং মারলেই হবে যে বিজ্ঞানী হার্টজ হচ্ছে কি বলছে। বিজ্ঞানী হার্টজ লক্ষ্য করেন যে বিজ্ঞানী হার্টজ হচ্ছে লক্ষ্য করছে যে দুটি বিদ্যুৎ দ্বারের মধ্যবর্তী ফাঁকা বা ঋণ বিদ্যুৎ দ্বারে অতি বেগুনি রশ্মি যদি আপতিত হয়, এদের মধ্যে স্ফুলিঙ্গ হয়। ঠিক আছে, মানে মেইন কথা বলছে যে মনে করো দুইটা বিদ্যুৎ দ্বার এখানে আছে, এই জায়গায় মনে করো অতি বেগুনি রশ্মি আসছে। এখন কি হয়েছে? এখন এখান থেকে ইলেকট্রন বের হবে, আর ইলেকট্রন বের হওয়ার সাথে সাথে মেইনলি কিছু স্পার্ক তৈরি হয় বা স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। এটা মেইনলি হার্টজ দেখতে পারছে। ওকে, এটাই জাস্ট, এছাড়া এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, জাস্ট একটা রিডিং মারবা, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে আসি যে 1899 খ্রিস্টাব্দে, এটা ইম্পর্টেন্ট, দেখো জে জে থমসন এবং হচ্ছে 1900 খ্রিস্টাব্দের লিনার্ড প্রমাণ করেন যে আলোকের প্রভাবে ধাতব পাত হতে নির্গত কণাগুলো ইলেকট্রন ছাড়া কিছু নয়। অর্থাৎ তুমি দেখো ফার্স্টে হচ্ছে কি 1837 খ্রিস্টাব্দে, তখন আমরা জানতাম কি জাস্ট আলো পড়লে সেখান থেকে আসলে কি কণা বের হয়, এতটুকু আইডিয়া ছিল, বা আলো পড়লে সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়। বাট সবার মনে প্রশ্ন ছিল যে এই যে কণাটা, এই কণাটা আসলে কি কণা? তো এই কণাটা কি কণা? সেই কণা বলছে হচ্ছে একটা ইলেকট্রন কণা। এটা হচ্ছে কারা প্রমাণ করছে? জে জে থমসন এবং হচ্ছে লিনার্ড, তারা কি করছে? তারা প্রমাণ করছে, রাইট? কি প্রমাণ করছে? এই যে কণাটা, এই কণাগুলো আসলে কি? কণাগুলো হচ্ছে ইলেকট্রন। এই কণাগুলো আসলে কি? ইলেকট্রন। এটা হচ্ছে প্রমাণ করছে। ওকে, আচ্ছা, সো এটা একটা বলা হয়েছে। এখন তোমাদের বলি আমরা আসলে কি কি পাইছি? আলোক তড়িৎক্রিয়া কোথায় আমরা দেখতে পাই? ধাতুতে দেখতে পাই, তাই না? ধাতু এবং ক্ষারধর্মী ধাতুতে হচ্ছে আরো সহজে দেখতে পাই। আচ্ছা, এখানে একটা জিনিস দেয়া আছে, এটা ইম্পর্টেন্ট না, বাট দেখাই দিই। কিছু কিছু হচ্ছে টুকটাক তোমার এমসিকিউ থাকতে পারে, এই জন্য দেখাই দিতেছি। তো মনে করো ফটো ইলেকট্রিক ইফেক্টটা বা ফটো ইলেকট্রিক যে প্রভাবটা, এটা আমরা দেখানোর জন্য কি করতেছি? মনে করো একটা টিউব নিয়েছি, এই যে পুরো একটা টিউব। এখন এই টিউবের এই যে এই প্রান্তটা আছে, এই প্রান্তটাকে আমরা এ বা হচ্ছে অ্যানোড বলতেছি, রাইট? এই প্রান্তটাকে আমরা অ্যানোড বলতেছি, রাইট? এখন স্যার এই প্রান্তটাকে আমরা যখন অ্যানোড বলতেছি, দাঁড়াও ওয়েট, আমরা এই প্রান্তটাকে বলতেছি হচ্ছে, সরি, এই প্রান্তটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? এ যদিও দিছে, এটাকে মেইনলি আমরা বলছি ক্যাথোড। ওকে, এবং এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানোড। এটাকে ক্যাথোড বলতেছি, এটাকে অ্যানোড বলতেছি। তো এই যে ক্যাথোডটা, আমি তোমাদের সবসময় আগেও বলছিলাম যে ক্যাথোড মানেই হচ্ছে কি? ক্যাথোড মানেই হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রন মানেই হচ্ছে কি? নেগেটিভ। এখন কেন? চিন্তা করো, আলোক রশ্মি যদি হচ্ছে এই ক্যাথোডের উপর আসে, তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে। তো দেখো ইলেকট্রন বের হয়ে পজিটিভ দিকে বা হচ্ছে অ্যানোডের দিকে যাবে। ওকে, পজিটিভ দিকে বা অ্যানোডের দিকে যাবে। এখন যদি আমি তোমাকে বলি এই যে পুরো একটা টিউব আছে, এই টিউবটা হচ্ছে কিসের টিউব? এই টিউবটা হচ্ছে বায়ুশূন্য হবে এবং টিউবটা হচ্ছে কোয়ার্টজ নল হবে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, আগেই বলতেছি, বাট তোমরা হচ্ছে চাইলে হচ্ছে দেখে রাখতে পারো। ওকে, তোমরা চাইলে দেখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা কোয়ার্টজ নল। আচ্ছা, এখন এই কোয়ার্টজ নল যেটা আমরা বলতেছি, এখানে কি আছে? এই বি হচ্ছে অ্যানোড প্লেট এবং এ হচ্ছে ক্যাথোড প্লেট। ওকে, তো দেখো আমাদের কি কি আছে। এই যে এ পাতটা আছে, জাস্ট আমি মনে করি এটা হচ্ছে এ একটা পাত। ওকে, এই যে পাতটা আছে বা এই যে ক্যাথোডটা আছে, এই ক্যাথোডের চারিদিকে একটা প্রলেপ থাকে। কার প্রলেপ থাকবে? ডেফিনেটলি কোনো একটা ধাতুর, দেখো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম ইত্যাদি ক্ষারকীয় পদার্থের প্রলেপ থাকে। আচ্ছা, এখন এই এ যে পাতটা আছে, এই পাতের উপর আমরা আসলে মেইনলি কি দেই? ধাতু হিসেবেও দেই না, অনেক সময় কি কি দেই? লিথিয়াম অক্সাইডও দেই। কি কি দেই? লিথিয়াম অক্সাইড দেই। অর্থাৎ প্রলেপ হিসেবে দেখো কি কি দিতে পারি? লিথিয়াম অক্সাইড। আবার এই ধাতুগুলোও থাকতে পারে। অর্থাৎ লিথিয়াম অক্সাইড মানে কি? লিথিয়ামই আছে ইটসেলফ, মানে হচ্ছে তোমার ধাতু আছে, তো লিথিয়াম অক্সাইড থাকতে পারে। আচ্ছা, এখন এইটা একটা গেছে আমাদের কাছে। তো এ পাতটাকে আমরা কি বলছি? এ পাতটা থেকে ইলেকট্রন বের হবে, তাহলে এ পাতটার হচ্ছে কি বের, তোমার চার্জ কি হবে? নেগেটিভ হবে, রাইট? ঋণপাত। এবং বি পাতটা কি হবে? বি পাতটা ডেফিনেটলি হচ্ছে অ্যানোড, আর অ্যানোড মানেই হচ্ছে পজিটিভ। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের দেখাই যে
এইখানে তোমার হচ্ছে এটা যদি দেখি আমরা, দাঁড়াও এইখানে একটা লাইন আছে তোমার, এইটা তোমাদের হচ্ছে এই বইয়ে এখনো আসে নাই হয়তো বা, তারপরে তোমাকে আমি বলি যে আমাদের যে এখানে দুইটা পাত থাকে, এই দুইটা পাত হচ্ছে কিসের তৈরি, দুইটা পাত হচ্ছে জিঙ্কের তৈরি থাকে। ওকে, দুইটা পাত কিসের তৈরি থাকে লিখে রাখো, যে এইখানে যে দুইটা পাত আছে আমাদের কাছে, এই দুইটা পাত হচ্ছে কিসের তৈরি, এই দুইটা পাত হচ্ছে জিঙ্কের তৈরি বা দস্তা। দাঁড়াও, এই যে পাইছি, নলের মধ্যে আমরা কি বলছি, নলের মধ্যে হচ্ছে দস্তার তৈরি দুইটা পাত থাকে। অর্থাৎ আমি যদি তোমাকে চিন্তা করি, দেখো জিনিসটা এইভাবে ফর্ম করছে, এটা ইম্পর্টেন্ট না, তারপর দেখা দিতেছি। মনে করো পুরোটা এই পাত পুরোটা হচ্ছে যে নীল কালার দিয়ে আমি বুঝাইতেছি, এটা হচ্ছে জিঙ্ক। ওকে, মনে করো জিঙ্ক আছে, তার চারিদিকে তুমি হচ্ছে ধাতুর প্রলেপ আবার দিছো, জিঙ্ক নিজে ধাতু, তার চারিদিকে আবার মনে করো বিভিন্ন ক্ষার ধাতুর প্রলেপ দিছো। ওকে, এই জিনিসটা মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে আমি কি কি পাইছি এই জায়গা থেকে একবার রিভিউ দেই। অ্যানোড হচ্ছে, সরি, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। ওকে, ক্যাথোড নেগেটিভ কেন? ক্যাথোড থেকে ইলেকট্রন বের হয়। ক্যাথোডটার ভেতরের যে পাত সেটা মেইনলি জিঙ্ক থেকে তৈরি করা হয়েছে, তার চারিদিকে প্রলেপ দেওয়া হয়েছে লিথিয়াম অক্সাইড বা হচ্ছে অন্যান্য ক্ষার ধাতু সমূহের। ওকে, তো এতটুকু হচ্ছে মোটামুটি হবে। এবং এই যে নলটা আছে, এই নলটা হচ্ছে কি ধরনের নল, এই নলটা হচ্ছে কোয়ার্টজ নল। ওকে, আচ্ছা, এইখানে কিছু কথা আছে, এই কথাগুলো হচ্ছে আমরা আগে প্রথমে বুঝবো, তারপরে হচ্ছে শেষ করব। দেখো এইখানে তিনটা কথা হচ্ছে আমরা মেইনলি শুরু করি, তার আগে আমি তোমাকে বলি ফটো ইলেকট্রিক ইফেক্টটা মেইনলি কাজ করে কিভাবে। ওকে, এটা মেইনলি কাজ করে কিভাবে এটা একটু বুঝাই দিই তোমাদের। জাস্ট এই জিনিসটা হচ্ছে লোনের সাথে, ঠিক আছে, লোনের সাথে জাস্ট তোমাদের আমি নর্মালি বলি ঘটনাটা কি। ঘটনা হচ্ছে যে জাস্ট চিন্তা করো যে তোমার হচ্ছে কি, যে তুমি হচ্ছে কিছু একটা করছো, তারপরে তোমার জীবনে চৌধুরী সাহেবের হচ্ছে আবির্ভাব ঘটছে। ওকে, চৌধুরী সাহেবের আবির্ভাব ঘটছে। এখন জিনিসটা কি, এখন তুমি গেলা চৌধুরী সাহেবের কাছে, এখন চৌধুরী সাহেব বললো যে জানোস আমার হচ্ছে মেয়ের জীবনে খরচ কত হয়, দিনে কত খরচ হয়, তো বললো আমার মেয়ের দিনে হচ্ছে 50,000 টাকা খরচ হয়। ঠিক আছে, এখন তুমি বললা যে চৌধুরী সাহেব আমি ছোট লোক হতে পারি কিন্তু গরিব নই, এটাই বললা, তো আমার কাছে 50,000 টাকা কোনো ব্যাপারই না। ওকে, তো বললা যে ঠিক আছে, তাহলে তো 50,000 টাকা দিতে পারলে তোর হচ্ছে ওকে ডান, ডিল ডান। তো এটা করার পরে সে হচ্ছে মনে করো 50,000 টাকা দিল, তো 50,000 টাকা দেওয়ার কারণে কি হয়েছে, যে বাপের কাছ থেকে হচ্ছে তোমার পারমিশন পেয়ে গেছে। এখন পারমিশন পেয়ে যাওয়ার পরে যে তুমি আসো চৌধুরী সাহেব, ঠিক আছে, তো চৌধুরী সাহেবের কাছে নিয়ে আসার পরে এখন তার যে চৌধুরী সাহেবকে তুমি 50,000 দিছো, ফাইন, ওকে, বাট ওই মেয়ের পিছে যে এক্সট্রা খরচ তোমার যাবে, তো ওই খরচটা কি, এক্সট্রা যে খরচটা, ওই খরচটা হচ্ছে তার পিছে তোমার যাচ্ছে। ওকে, তার তার স্পেসিফিক সেই পার্সনটার পিছনে তোমার যাইতেছে। ওকে, মানে হচ্ছে কি, তুমি প্রথমে খরচ দিয়ে একজনকে হচ্ছে ওই জায়গা থেকে বের করছো, এরপরে তার যা খরচ হবে সেটা তুমি দিতেছো, তোমার যে এক্সট্রা যতটুকু থাকবে ওই এক্সট্রা দিয়ে তুমি হচ্ছে সেই জিনিসটা দিতেছো। মানে হচ্ছে কি, লোন দিয়ে কাউকে তুমি ছাড়াই নিছো টাইপ অফ। ওকে, সো এখন আমি যে জিনিসটা তোমাদের বলি যে এটার সাথে এটা রিলেট কেমনে হয়, মনে করো হচ্ছে এইটা হচ্ছে একটা ধাতু, ঠিক আছে, এই ধাতুটা হচ্ছে কি, ধাতুটা হচ্ছে তোমাদের চৌধুরী সাহেব, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে তুমি, এটা মনে করো কি এটা হচ্ছে তুমি, আর তুমিটাকে তুমি হচ্ছে আসলে যেই কম্পাঙ্ক, যেই তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা আসলে আসতেছে। ওকে, তো তুমি এসে কি করছো, তুমি এসে হচ্ছে এখন এইখানে কে আছে, এর ভেতরে কে আছে, এর ভেতরে হচ্ছে তোমার সেই স্পেশাল পার্সনটা আছে, স্পেশাল পার্সনটাকে ইলেকট্রন। ওকে, এই স্পেশাল পার্সনটা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, তো এখন সে আইসা বললো যে আমার পকেটে এখন 70,000 টাকা আছে, যার মধ্যে 50,000 টাকা চৌধুরী সাহেবকে দেয়া লাগবে, যার ফলে ইলেকট্রনটা আমার সাথে বের হবে। তারপরে বের হওয়ার পরে এখানে তো শপিং সেন্টার আছে, তাই না, শপিং সেন্টার হলো গাড়ি শপিং সেন্টার। ওকে, তো গাড়িতে করে শপিং সেন্টার যাওয়া লাগবে, তাহলে ওইখানে আবার 20,000 টাকা খরচ হবে। তার মানে কি, পকেটে 70,000 টাকার 50,000 টাকা হচ্ছে আমি চৌধুরী সাহেবকে দিতেছি, বাকি 20,000 টাকা ইলেকট্রনকে দেওয়া লাগতেছে, যে ইলেকট্রন নিজের মতো খরচ করবে। ওকে, মানে তোমার তোমার কিন্তু কোনো দাম নাই, ঠিক আছে, তুমি নিঃস্ব, এভাবে নিঃস্ব হয়ে যেতে হয়, বুঝছো। দেখো কি হয়েছে, তো তুমি এসে মনে করো এখানে হিট করছো, আমি যদি এবার আসি একটু বিজ্ঞানসম্মত হবে, তুমি মনে করো 70 জুল শক্তি নিয়ে হচ্ছে হিট করছো, যার মধ্যে এই যে ধাতুটা আছে, এই ধাতুর হচ্ছে মধ্যে দেখো ধাতুর হচ্ছে নিউক্লিয়াস থাকে, তার চারিদিকে ইলেকট্রন থাকে, তো সেই ইলেকট্রনটাকে ধরে রাখতেছে সে, ঠিক আছে, চৌধুরী সাহেব তার মেয়েকে ধরে রাখতেছে। তো এখন যে ইলেকট্রনটাকে ধরে রাখতেছে, আমার এখানে ওই এনার্জি দিতে হয়, এনার্জি দিলে তার বন্ধনটা ভেঙে যায়, বন্ধনটা ভেঙে ইলেকট্রনটা বের হয়ে আসে। তার মানে হচ্ছে কি, কিছু এনার্জি এই যে বন্ধনটা আছে সেই বন্ধনটা ভাঙতে খরচ হয়। মনে করো আমার হচ্ছে এখানে আমার দেয়া লাগতেছে কত, 50 জুল দেয়া লাগতেছে, তাহলে এই যে ইলেকট্রনটা বের হবে, তোমার কাছে কিন্তু কিছু থাকবে না, তুমি সব খরচ করবা, উদার মানুষ, ঠিক আছে, তো এই যে এখান থেকে ইলেকট্রনটা বের হবে, এই ইলেকট্রনের শক্তি তখন হবে 20 জুল।
মানে হচ্ছে কি, বাপ মেয়ে দুইজনে মিলে হচ্ছে তোমার পকেট ফাঁকা করছে, ঠিক আছে, তোমার কাছে কিন্তু কিছু নাই। তাহলে একজনে 50 জুল নিলে আরেকজন হচ্ছে 20 জুল শক্তি নিয়ে বের হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে বেসিক তড়িৎ ক্রিয়ার জেনারেল ঘটনাগুলো ঘটে। আমরা যদি একটু এবার আসি বিজ্ঞানসম্মত উপায়, দেখো এটা মনে করো হচ্ছে আমার ধাতব পাত্র। এখন ধাতব পাত্র থেকে মনে হচ্ছে কি হয়েছে, আমি মনে করো ই এনার্জি নিয়ে একটা হচ্ছে আমার যে তরঙ্গ সেটা হচ্ছে আঘাত করছে। এখন আমি বলতেছি যে এই যে ধাতুটা আছে, এই ধাতুটা যে পরিমাণ এনার্জি লাগবে একটা ইলেকট্রনকে বের করার জন্য, মানে মনে করো ইলেকট্রনকে বন্ধন থেকে ভাঙার জন্য, মনে করো আমার ডাব্লিউ নট, বা এটাকে আমরা বলি হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, এটা দেখাইতেছি। তো এই পরিমাণ এনার্জি তোমার হচ্ছে দেয়া লাগতেছে। ওকে, আর এখন একটা ইলেকট্রন মনে করো বের হবে, মনে করো সেই ইলেকট্রনটার বেগ হবে ভি, তাহলে একটা ইলেকট্রনের গতিশক্তি কত হবে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে আমরা নর্মালি বলি কি, এই যে এনার্জি ই দিতেছি এটা কোথায় কোথায় খরচ হচ্ছে, ডাব্লিউ নট অর্থাৎ এইটাকে ভাঙতে, এবং হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এম হচ্ছে ইলেকট্রনের ভর। ওকে, সো এটা হচ্ছে আমার বেসিক যেই তোমার তড়িৎ কি বলে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সমীকরণ, সেটা হচ্ছে এটাকে মেইনলি ইন্ডিকেট করে। ওকে, সো আমরা একটু এইখানে বই থেকে পড়ি, তাহলে আরেকটু হচ্ছে ক্লিয়ার হবো আমরা। দেখো প্রথমটা আমরা কি বলতেছি, যে প্রারম্ভ বা হচ্ছে সূচন কম্পাঙ্ক। ওকে, তো জিনিসটা কি, প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে একটা ন্যূনতম কম্পাঙ্ক আছে, যার চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো ওই ধাতু থেকে কি হবে না, ও আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারে না। ওই ন্যূনতম কম্পাঙ্ককে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক বলে। জিনিসটা কি বুঝি নাই, দেখো আমি কি বলছি, যে আমার ন্যূনতম, দেখো আগে আমার কত টাকা দেওয়া লাগছে চৌধুরী সাহেবকে, 50 বা 50,000। তো ওই 50,000 পরিমাণ টাকার জন্য যে পরিমাণ আমার কম্পাঙ্ক লাগবে, জিনিসটা এমন মনে করো, মনে করো এই যে আমার একটা তরঙ্গ আসছে। ওকে, এই যে তরঙ্গটা আসছে, এই তরঙ্গের মনে করো শক্তি আমরা এইচ নিউও লিখতে পারি না, তরঙ্গের কম্পাঙ্ক নিউ আর হচ্ছে তোমার এইচ। তাহলে এই কম্পাঙ্ক যখন আমি দিলাম, তখনই আসলে কি, তখনই আসলে ইলেকট্রনটা বের হওয়ার মতো উপযুক্ত হয়েছে। দেখো ইলেকট্রনের শক্তি কিন্তু এখন শূন্য হবে, কারণ এই যে ন্যূনতম কম্পাঙ্ক ইলেকট্রনকে বের করার জন্য, সেটাই হচ্ছে আমার প্রারম্ভ বা সূচন কম্পাঙ্ক। অর্থাৎ মনে করো আমি হচ্ছে গেলাম, যাওয়ার পরে জাস্ট হচ্ছে তাকে 50,000 টাকাই দিলাম, ঠিক আছে, ওই ওনার পিছনে হচ্ছে আর কিছু আমি খরচ করি নাই, ঠিক আছে, তার শপিংয়ের জন্য আর কিছু খরচ করার টাকা নেই। তাহলে এই যে ন্যূনতম 50,000 দেওয়া লাগতেছে আমার, এই ন্যূনতম 50,000 দেওয়ার জন্য যেই কম্পাঙ্ক আমার লাগবে, বা এই ন্যূনতম শক্তি দেওয়ার জন্য যে কম্পাঙ্ক লাগবে, সেটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক বা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। ওকে, ন্যূনতম কম্পাঙ্ককে আমরা ধাতুর প্রারম্ভ বা সূচন কম্পাঙ্ক বলি। তাহলে সূচন কম্পাঙ্ক কি লেখা যায়, দেখো আমি বলছিলাম যে ডাব্লিউ নট, মনে আছে, ডাব্লিউ নট মানে যে পরিমাণ ন্যূনতম শক্তি আমার লাগবেই, বা যে পরিমাণ শক্তি দেওয়া লাগবে, সেটাকে কি লেখা যায়, ডাব্লিউ নট সমান হচ্ছে এইচ নিউ। এটা হচ্ছে তুমি এই পরিমাণ শক্তি নিয়ে আসছো তরঙ্গের মধ্যে। তাহলে কি বলতে পারো, এই যে সূচন কম্পাঙ্ক মানে নিউ সমান সমান কি হবে, ডাব্লিউ নট বাই হচ্ছে এইচ, ঠিক আছে, নিউ সমান সমান কি হবে, ডাব্লিউ নট বাই হচ্ছে এইচ। ওকে, এটা হচ্ছে প্রারম্ভ বা সূচন কম্পাঙ্ক। ফাইন, কার্য অপেক্ষকটা এখনই পড়ে ফেলি। দেখো এইটার এবং এটা কিন্তু সেম, ঠিক আছে, এই যেটা সেম বলতে কি, ঘটনা সেম, একটা হচ্ছে শক্তি এবং একটা হচ্ছে কি কম্পাঙ্ক। কার্য অপেক্ষকটা মেইনলি শক্তি। দেখো কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন মানে হচ্ছে কি, জাস্ট ইলেকট্রনটাকে বের করছো, কোনো ইলেকট্রনের পেছনে কোনো টাকাই খরচ করো নাই, এরকম একটা অবস্থা। তো ওই সময় তোমার যে পরিমাণ টাকা লাগে বা শক্তি লাগে, দেখো কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন, দেখো শূন্য বেগ মানে কি, ইলেকট্রনের শূন্য বেগ মানে কি, হাফ এম ভি স্কোয়ার শূন্য, তাহলে কোনো এনার্জি নাই, তার শক্তি শূন্য। তাহলে শক্তি শূন্য সম্পন্ন একটা ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়, তাকে আমরা কি বলছি, তাকে বলতেছি ওই ধাতুর কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক ডাব্লিউ সমান সমান কত, এইচ নিউ, ঠিক আছে। আচ্ছা, তো এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। তাহলে কার্য অপেক্ষক মানে হচ্ছে কি, কার্য অপেক্ষক হচ্ছে তোমার সেই অনুমতিটা। ওকে ফাইন, আমি বুঝাইতে পারছি আশা করি কার্য অপেক্ষক জিনিসটা কি, যে পরিমাণ শক্তি দিলে সে মাত্র বের হবে, সেটাই হচ্ছে কার্য অপেক্ষক। আর যদি বলা হয় প্রারম্ভ বা সূচন কম্পাঙ্ক মানে যে পরিমাণ কম্পাঙ্ক দিলে সে বের হবে। ওকে, একটা কম্পাঙ্ক এবং একটা হচ্ছে শক্তি। এবার আসুন নিবৃত্তি বিভবের ক্ষেত্রে, ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে ন্যূনতম ঋণ বিভব দিলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা সদ্য বন্ধ হয়ে যায়, সেই বিভবকে আমরা বলি হচ্ছে নিবৃত্তি বিভব। ঘটনাটা কি, দেখো এই জিনিসটা বুঝো, এখান থেকে কোয়েশ্চেন আসে না কখনো, তারপর আমি তোমাদের দেখাইতেছি একটু ভেতর থেকে আসো। দেখো ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে কি বিভব দিতেছো, ঋণ বিভব, ঠিক আছে, এটা কিন্তু বেশি প্যাচ না, বাট আমি তোমাদের বুঝাই দিতেছি। ওকে, ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে কি দিতেছো, ঋণ বিভব দিতেছো, যার কারণে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় নিবৃত্তি বিভব। জিনিসটা চিন্তা করো, আমার ইলেকট্রনটা বের হয় কোথা থেকে, ক্যাথোড থেকে, তাই না?
আমার ইলেকট্রনটা কোন দিকে যাওয়ার ট্রাই করে, অ্যানোড বা পজিটিভের দিকে। ওকে, এখন ইলেকট্রনটা মনে করো যাচ্ছে, এখন অ্যানোডে যদি আমি ঋণ বিভব দেই, ঋণ বিভব মানে কি নেগেটিভ, এখানে অনেক বেশি নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ কি চেষ্টা করবে, নেগেটিভ চেষ্টা করবে এর যে গতিটা আছে একে বিকর্ষণ করার, মানে এই ইলেকট্রনটাকে এদিকে বিকর্ষণ করার ট্রাই করবে। তাহলে ইলেকট্রনটার একটা গতি আছে, সে এদিকে দৌড়াবে, সামনের দিকে দৌড়ানোর ট্রাই করতেছে, তাকে হচ্ছে বিপরীত দিক থেকে কি করতেছে, বাধা দিতেছে, বিকর্ষণ। তাহলে তার গতিটা বন্ধ হয়ে যাওয়ার কথা না, তাহলে তার কি হচ্ছে, গতিটা শূন্য হয়ে যাবে একসময়, তাই না? মানে মেইন কথা হচ্ছে কি, মেইন কথা হচ্ছে আমি এই অ্যানোড প্লেটে কি পরিমাণ ঋণ বিভব দিলে এই যে ইলেকট্রনটা দৌড়াইতেছে এই ইলেকট্রনটা থাইমা যাবে, যে পরিমাণ শক্তি দিলে, সেটাই হচ্ছে নিবৃত্তি বিভব, সেটাই হচ্ছে কি নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভবটাকে আমরা হচ্ছে বের করতে পারি কিভাবে, ওই যে তোমার হচ্ছে ইলেকট্রনের বেগ থাকবে 12 mv², ওকে, আর এই যে জায়গাটা সেটা হচ্ছে ইলেকট্রনের বেগ 12 mv², এখানে যে চার্জ থাকে ইলেকট্রনের ই ইন্টু ভি, ঠিক আছে, ইন্টু ভি, তারপর এই যে ভিটা বের করবা, কিউ ইন্টু ভি মানে হচ্ছে কি শক্তি আমরা জানি না, তাহলে ওই শক্তির সমীকরণ থেকে মেইনলি হচ্ছে এটা আসছে, দেন তুমি হচ্ছে এটাকে বের করতে পারবা। তা আশা করি নিবৃত্তি বিভব জিনিসটা কি সেটা বুঝতে পারছো, যে যে পরিমাণ দিলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো ইলেকট্রনের প্রবাহ মাত্রা বন্ধ হওয়া মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ বন্ধ, ওইটাই বোঝানো হয়েছে। ওকে, তো এটাকে আমরা বলি হচ্ছে নিবৃত্তি বিভব। আচ্ছা, এবার আসো আলোক তড়িৎক্রিয়ার একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। কি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে দেখো, যে আলোক তড়িৎক্রিয়া কি ধরনের ঘটনা, তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে হচ্ছে কি, তো যখনই হচ্ছে আলোটা পড়বে তখনই ইলেকট্রনটা বের হবে, অলমোস্ট সেই সময়, লেট করবে না কোনো, এটা হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। এবং এই সময়টা কেমন, মনে করো রশ্মি আপতিত হয়েছে, আপতিত হওয়ার 10⁻⁹ সেকেন্ড বা তার কম সময়ে সে হচ্ছে বের হয়ে আসবে, ইলেকট্রনটা বের হয়ে আসবে। ওকে, আচ্ছা, প্রত্যেক ধাতু হতে আলোক ইলেকট্রন নির্গমনের জন্য আপতিত রশ্মি একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যার নাম প্রারম্ভ কম্পাঙ্ক। অলরেডি আমরা পড়ছি, যে পরিমাণ ন্যূনতম টাকা দিলে সে বের হয়ে আসবে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন, স্বাভাবিকভাবে মনে করো সোডিয়ামের জন্য একরকম হবে, পটাশিয়ামের জন্য একরকম হবে, তাই না? তো এক এক দেশের চৌধুরী সাহেব এক এক রকম হবে। তো তোমার দেশে যেটা আছে, তোমার দেশের চৌধুরী সাহেব মনে করো একরকম, উগান্ডার চৌধুরী সাহেব মনে করো আরেক রকম, ঠিক আছে, আমেরিকার চৌধুরী সাহেব মনে করো আরেক রকম। তাহলে চৌধুরী সাহেবের উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে কি হয়, এই প্রারম্ভ কম্পাঙ্কগুলো ডিফারেন্ট হয়। আলোক ইলেকট্রন বেগ কোনো নির্দিষ্ট শীর্ষ মানের মধ্যে হইতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগ থাকবে ইলেকট্রনের বেগের মধ্যে। আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক। আর এই যে এই দুটো তোমাদের একটু প্যাচ লাগে, আমি একটু বুঝাই বলবো এই দুটো তোমাকে, ঠিক আছে? এই দুটো একটু বুঝাই বলবো, তারপরে দেখো এটা আমরা পরে আবার সূত্রাবলী আছে ওর মধ্যে আসে, তখন দেখবো না। আলোক ইলেকট্রন নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। ওকে, আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। দুইটা ঘটনা হচ্ছে আমরা এখন বুঝবো সুন্দর মতো, তার আগের পার্টটুকু হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। এই জিনিসটা আমরা একেবারে 100% ক্লিয়ার করে চিপা চাপা থেকে পড়বো, কারণ এইখান থেকে কোয়েশ্চেন আসেই, এক্স রে আর এইটা ডেফিনেটলি কোয়েশ্চেন আসেই, খুব চিপা চাপা থেকে পড়বো ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা বলো বলো। ঠিক আছে, ফোটোতড়িৎ মানে হচ্ছে কি, ফোটন বা আলো তোমার আপতিত হওয়ার কারণে যে তড়িৎ প্রবাহ হয় সেটাই হচ্ছে ফোটোতড়িৎ। ওকে, নামেই লেখা আছে। ওকে, ঠিক আছে। দুইটা ওয়ার্ড হচ্ছে আমি তোমাকে বলি, এটা হচ্ছে আমি তোমাদের বাকি এই কাজটা করবো না, সময় বেশি লাগলো, আমি তোমাদের বলি একটু বুঝা যদি আমরা করি মনে থাকবে, বুঝছো সব কিছু। বাট অ্যাডমিশন টাইম হলেও দেখো আমি এমন করবো না যে তাড়াহুড়ার মধ্যে তোমাকে হচ্ছে 2 মাস আগে শেষ করাই দিই, বলবো না শেষ তোমার, শেষ তোমার, এটা না, একটু বুঝা পড়ি আমরা, ঠিক আছে? তাই এটা একটু তোমাদের আমি বুঝায় পড়াবো, কারণ এই দুইটা এমন একটা জায়গা যেখানে ম্যাক্সিমাম তুমি 99% জিজ্ঞেস করবে, কনফিউজ করবে, না এটা এরকম হয়েছে তাই এটা এরকম, ঠিক আছে? আমরা একটু বুঝি, দুইটা ঘটনা কিন্তু ডিফারেন্ট। দেখো,
আলোক ইলেকট্রনের নির্গমনের হার, দেখো কি বলছে, নির্গমনের হার আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক, আর যদি বলা হয় ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ সেটা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে, এটা দেখবো। দেখার আগে সুন্দর মতো একটু প্রথম দ্বিতীয় সূত্র একটু পড়ে আসি আমরা। দেখো এরপরে হচ্ছে 3 আর 4 সূত্র, এটাই বলছে। কি বলছে এখানে দেখো যে 1912 খ্রিস্টাব্দে 4 জন বিজ্ঞানী লিনার্ড, থমসন, রিচার্ডসন, কম্পটন, কারা কারা? লিনার্ড, থমসন, রিচার্ডসন, কম্পটন, এই 4 জন কি করছে, পরীক্ষালব্ধ ফলাফল হতে নির্ণীত হয়েছে আলোক তড়িৎ নির্গমন নিম্নলিখিত সূত্র মেনে চলে। তাহলে সূত্র দিছে কে আমাকে বলো, এই সূত্র রিলেটেড ঘটনাগুলো যেই 4টা সূত্র মেনে চলতেছে এটা কে দিছে? দিছে হচ্ছে এরা, এই 4 জন। আর যদি বলা হয় যে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, এটা হচ্ছে কোনটা? এই যে প্রথমে আমি যে সমীকরণটা তোমাদের দিছি না, এই সমীকরণটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। তাহলে কয়জন বিজ্ঞানী পাইলাম? আইনস্টাইন হচ্ছে সূত্রটা দিছে, এবং আইনস্টাইন বলছে এই যে ঘটনাটা ঘটে, অর্থাৎ এই যে ফটোতড়িৎ ঘটনাটা ঘটে, এই ঘটনাটা কেন ঘটে? এই ঘটনাটা মেইনলি কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ঘটে। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব মেনে চলে। আলোক তড়িৎ সমীকরণ কোনটা মেনে চলতেছে? কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে মেনে চলতেছে। ওকে, এটা হচ্ছে আইনস্টাইনের কথা। আর এই যে 4 জন আছে, এই 4 জন বলছে এই 4টা সূত্র মেনে চলে। বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের কাজ থাকে, তো ওনারা 4টা কি কি সূত্র দিছে? প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আলোক তড়িৎ নির্গমন একটা তাৎক্ষণিক ঘটনা, অলরেডি যেটা আমরা হচ্ছে পড়ে আসছি, তাই না? এবং বলা হয়েছে আপতিত রশ্মির পতনকাল এবং ইলেকট্রনের মধ্যে যদি সময় ব্যবধান থাকে তা আনুমানিক কেমন হবে? তা আনুমানিক তোমার হবে হচ্ছে, এখানে দেয়া আছে কত, এখানে দেয়া আছে হচ্ছে 3 × 10⁻⁹ সেকেন্ডের কম। ওকে, 3 × 10⁻⁹ সেকেন্ডের কম। উপরে লেখা আছে কি 10⁻⁹ সেকেন্ড, বাট আমরা অ্যাভারেজে মানে 10⁻⁹ সেকেন্ড মনে রাখলেই হবে। এবং এটা কি কম বলছে, কিন্তু বেশি না কিন্তু। ওকে, তা আমি তোমাদের টেলিগ্রাম কুইজে হচ্ছে এটা দিব যে 10⁻⁹ সেকেন্ডের বেশি, তোমরা লিখবা কম। ঠিক আছে, আরো কম সময় হচ্ছে হয়, মানে চিন্তা করো কত কম সময় হয়। দ্বিতীয় সূত্র, প্রতিটি আলোক ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত আলোক রশ্মির একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে যার নাম প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে দ্বিতীয় সূত্রটা কার রিলেটেড? প্রারম্ভ কম্পাঙ্ক রিলেটেড, অর্থাৎ কি পরিমাণ ন্যূনতম কম্পাঙ্ক দিলে এই ইলেকট্রনটা জাস্ট বের হওয়ার উপক্রম হবে, মানে ইলেকট্রনটার কোনো বেগ থাকবে না, শূন্য থাকবে, বাট জাস্ট সে কি হয়েছে, বন্ধনটা তার মুক্ত হয়েছে। কি পরিমাণ কম্পাঙ্ক দিলে, সেটাই হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। ওকে, আচ্ছা। তৃতীয় সূত্র হচ্ছে আপতিত আলোকের কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্ক অপেক্ষা অধিক হলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক, I প্রপোর্শনাল টু I, বুঝবো আমরা এখন এটা। চতুর্থ সূত্র হচ্ছে দেখাই আলোক ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না। দেখো একজনের কিন্তু প্রাবল্যের উপর নির্ভর করতেছে, আরেকজনেরটা কিন্তু প্রাবল্যের উপর নির্ভর করতেছে না। ঠিক আছে, বরং আপতিত আলোকের কম্পাঙ্ক এবং নিঃসারক নির্গমকের প্রকৃতির উপর নির্ভর করে। এই দুইটা লাইন এখন আমরা খুব ভালো মতো হচ্ছে ক্লিয়ারলি বুঝবো। ওকে, দেখো দুইটা কথা এখানে বলছে। প্রথমে আমরা বুঝি প্রাবল্য বা তীব্রতা কি একটা আলোর, বা হচ্ছে একটা কম্পাঙ্ক জিনিসটা কি। প্রাবল্য বা হচ্ছে তীব্রতা, ওকে, এই জিনিসটা কি, এবং আলোর কম্পাঙ্ক এই জিনিসটা হচ্ছে কি। ওকে, আলোর কম্পাঙ্ক বা এই জিনিসটা হচ্ছে কি। দেখো প্রাবল্য বা তীব্রতা বাংলা কথায় হচ্ছে সেটা একটা উজ্জ্বলতা। ঠিক আছে, সেটা হচ্ছে কি উজ্জ্বলতা। যেরকম আমি তোমাকে একটা লাইভ এক্সাম্পল দিই, ঠিক আছে, ধরো এখন তোমাদের একটা লাইভ এক্সাম্পল দিই। এখন দেখো আমাকে দেখা যেতেছে আমার উজ্জ্বলতা এখন কি হয়েছে, কমে গেছে। তার মানে এখন আমি কি বলতে পারি, আমি লাইট কমাই দিছি মানে হচ্ছে আমার উজ্জ্বলতা কমছে, মানে হচ্ছে কি প্রাবল্য বা তীব্রতা কমে গেছে, রাইট? প্রাবল্য বা তীব্রতা কমে গেছে। ওকে, এবার যদি আমি মনে করি যে আমার হচ্ছে এখন আমি কি করতেছি, দেখো এখন হচ্ছে কি আমি আবারও আগের অবস্থায় আমার উজ্জ্বলতা ফিরে আসছে, মানে এই অবস্থায় এখন হচ্ছে আমার কি উজ্জ্বলতা বেশি, এখন আমার কি উজ্জ্বলতা বেশি। তো জিনিসটা কেমন চিন্তা করো, যে আগে হচ্ছে জাস্ট আমি এই দুইটা সাইডে লাইট জ্বালাইছিলাম, মানে হচ্ছে লাইট যদি বলা হয় যে লাইট থেকে মনে করো এটা একটা লাইট, এটা একটা লাইট, ওকে, এটা একটা লাইট। এখন এই লাইট থেকে কি বের হচ্ছে, সেটা মনে বেশি কালো নাকি, আমি হলুদ ইউজ করি বেস্ট হয়। দেখো এইটা মনে করো এখান থেকে আলো বের হচ্ছে,
একটা একটা করে আলো বা এক একটা তরঙ্গ দৈর্ঘ্য বের হচ্ছে। বাংলা কথা এগুলো হচ্ছে একটা ল্যামডা বা একটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো আগে যখন মনে করো আমার 2টা লাইট ছিল, তখন মনে করলাম এই 3টার মতো বের হয়েছে, কি আলো আলো বের হয়েছে। এখন যখন আমি এক্সট্রা লাইট বের করছি, তখন আসলে কি হয়েছে, আরো বেশি আলো বের হচ্ছে, মানে উজ্জ্বলতা এই জন্য বাইরে গেছে, সোজা হিসাব, ঠিক আছে? আগে জাস্ট মনে করো এই 3টা ছিল, এখন আরো নতুন করে করে এই যেগুলো হয়েছে, এদের উদ্ভব ঘটছে, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি, আলোর যখন তীব্রতা বাড়াচ্ছি, মানে আমি বলতে পারি কি আরো নতুন নতুন তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইতেছি, আমি তরঙ্গ দৈর্ঘ্য, আমি নতুন নতুন তরঙ্গ দৈর্ঘ্য উৎস সৃষ্টি করতেছি। তাহলে জাস্ট আমি তোমাকে দেখাই, প্রথম কেসে জাস্ট একটা মনে করি তোমার আছে এখানে, এটা কালো তো বুঝবাই না, এটা মনে করো আমার একটা ধাতব পাত, ওকে? এটা একটা ধাতব পাত, আর এটা হচ্ছে আরেকটা ধাতব পাত। যখন হচ্ছে আমার তীব্রতা, যখন আমার কি আমরা বলছি তীব্রতা বা হচ্ছে প্রাবল্য, মনে করো হচ্ছে প্রাবল্য কম, তখন আমার কয়টা দাগ পড়বে, একটা দুইটা তিনটা, এই 3টার মতো এখানে আপতিত হবে, তাই না? এই 3টার মতো আপতিত হবে। প্রত্যেকের জন্য সে কি করবে দেখো, প্রত্যেকটা তরঙ্গ জাস্ট একটা করে ইলেকট্রন বের করবে, একটা করে, এর বেশি কিন্তু করবে না। ওই একটা ইলেকট্রনকে কি করবে, তার মনে করো শক্তি অনেক বেশি, তখন সে চৌধুরী সাহেবকে দেওয়ার পর আরো বেশি এক্সট্রা টাকা খরচ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি করতেছে প্রত্যেকে দেখো, এখানে প্রত্যেকটাকে কি কি বের হইতেছে বলো, এখান থেকে একটা ইলেকট্রন মনে করো বের হয়ে গেছে, তাই না? এখান থেকে একটা ইলেকট্রন বের হয়েছে, এটার জন্য একটা ইলেকট্রন বের হয়েছে, এটার জন্য একটা ইলেকট্রন বের হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, এখানে ইলেকট্রন বের হয়েছে আসলে কয়টা, 3টা। একটা এক্সাম্পল দিতেছি জাস্ট তোমাদের, আর কিছু না। যখন আমি প্রাবল্য বাড়াই দিছি, দেখো আমি কি বলছি, প্রাবল্য যখন আমার বাড়াইছি, আমি প্রাবল্য বাড়াইছি, প্রাবল্য বাড়ানো মানে হচ্ছে কি আমি আসলে এইগুলার সংখ্যা বাড়াই দিছি। তাহলে দেখো এইগুলোর সংখ্যা মনে করো আমি বাড়াইছি আরো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5টা বাড়ছে। তাহলে আমাকে বলো 5টার জন্য কি বের হবে, 5টা ইলেকট্রনই বের হবে, তাই না? কি বের হবে, 5টা ইলেকট্রন বের হবে। ইলেকট্রন কয়টা বের হইলো, 5টা। তাহলে দেখো যখন প্রাবল্য বাড়াইছি মানে হচ্ছে কি উজ্জ্বলতা বাড়ছি, মানে আমার বেশি সংখ্যক নতুন নতুন তরঙ্গ দৈর্ঘ্য বের হইতেছে। তাহলে নতুন তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ইলেকট্রনের সংখ্যা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, ইলেকট্রনের সংখ্যা কম, ঠিক আছে? এখন আমাকে বলো যে আমার মনে করো এইটা হচ্ছে একটা ব্যাটারি, তার এইখান থেকে এইখানে আমরা যদি বলি কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ, সেটা আসলে কাকে বলা হয়, Q/T। চলো তো অনুসরণের ক্লাস কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, না পারলে কিন্তু খবর আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার চার্জ, তো এই চার্জটা আসলে কোনটা, ইলেকট্রনের চার্জ, তাই না? এখন জাস্ট চিন্তা করো, এই চার্জটা মানে হচ্ছে কি একক সময়ে কি পরিমাণ সে চার্জটা যায়। তুমি জাস্ট এই ঘটনার ক্ষেত্রে চিন্তা করো আর এই ঘটনার ক্ষেত্রে চিন্তা করো। এই ক্ষেত্রে দেখো টোটাল চার্জ হচ্ছে কত, 3e। এই ক্ষেত্রে টোটাল চার্জ কত হয়, প্রথম ক্ষেত্রে চার্জ হচ্ছে 3e বাই সেম সময়ে, মানে 3টা ইলেকট্রনের চার্জের সমান। আর এই ক্ষেত্রে কি ইলেকট্রনের আসলে সংখ্যা বেশি না, তাহলে 5e/t। তার মানে বুঝতে পারছো কারেন্ট কোথায় বেশি, এখানে বেশি না? কারেন্টের আরেকটা কি আমরা বলতে পারি, যেহেতু সময় সেম, I প্রপোর্শনাল টু Q, চার্জ বেশি কোথায় আমাদের কাছ থেকে বের হবে, এখান থেকে চার্জ বেশি আসবে না? তাই চার্জ যদি এখান থেকে বেশি আসে, তাহলে আমার কি হবে, এখানে হচ্ছে তোমার কি বেশি হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে, এখানে তড়িৎ প্রবাহ কম হবে। এই জন্য কি বলা হয়েছে, প্রাবল্যটা কার সমানুপাতিক, তড়িৎ প্রবাহের। ঠিক আছে, তড়িৎ প্রবাহের সমানুপাতিক হচ্ছে আমার প্রাবল্যটা, ওকে রাইট? এতটুকু বুঝাতে পারছি কিনা যে প্রাবল্য কেন হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ক্লিয়ার কিনা বলো? তো পরেরটা যেতেছি, শক্তি সংক্রান্ত। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হচ্ছে আমি একটু কম্পাঙ্ক আরেকটা পেজে গিয়ে দেখাই তোমাদের। এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই জন্য তোমাদের লজিক সহকারে দেখাই দিতেছি। এখন আসো কম্পাঙ্কের ক্ষেত্রে। কম্পাঙ্কের ক্ষেত্রে জাস্ট চিন্তা করো, কম্পাঙ্ক তুমি বাড়াইছো মানে হচ্ছে কি আমার এই যে লাইট সোর্সটা ছিল,
তাই না? এই যে লাইট সোর্সটা ছিল, এই লাইট সোর্স থেকে মনে করো হচ্ছে কি এখানে কিন্তু সংখ্যা বাড়ে নাই, কোনো তরঙ্গের সংখ্যা বাড়ে নাই। মনে করো আগে 3টা থাকলে বা আগে যদি 5টা থাকে বা 5টা 6টা যেটাই থাকুক না কেন, প্রত্যেকের এই যে আলোর সংখ্যা এরা কিন্তু আগের মতোই আছে। এরা বাড়ে কখন? তীব্রতা বাড়লে। এখন তাহলে কি বাড়তেছে? এখন বাড়তেছে এই যে একজন আছে এর কম্পাঙ্ক আমি বাড়াই দিছি মনে করো। মানে হচ্ছে কি কম্পাঙ্ক সাথে আমাদের এনার্জি সম্পর্ক কেমন? ই সমান সমান এইচ নিউ, তাহলে ই প্রপোর্শনাল টু নিউ। মানে হচ্ছে কি আমি যত বেশি এর কম্পাঙ্ক বাড়াচ্ছি আমার এনার্জি তত বাড়তেছে, পকেটে টাকা ভরতেছে বেশি। আগে 70,000 টাকা বাড়লে এখন 1 লাখ টাকা আছে, এরকম টাইপ মনে করো ইয়ে করতে পারি। তাহলে জিনিসটা কি হয়েছে দেখো, দুইটা কেস দেখবো। দেখো ইলেকট্রনটা মানে মনে করো শক্তি এখানে হচ্ছে কি আগেও কি পড়ছে, আগেও কিন্তু 3টাই পড়ছে, এখনো কি পড়তেছে, এখনো 3টাই পড়তেছে আলো। কেন? কারণ তীব্রতা বাড়েনি। কিন্তু ঘটনা কি হয়েছে, আগে যদি আমি জাস্ট বলি এখানে মনে করো এনার্জি এক একজনের 10 জুল, এইখানে এক একজনের এনার্জি এখন 20 জুল। কেন? কারণ কম্পাঙ্ক বাড়ছে। কি বাড়ছে এখান থেকে এখানে? কম্পাঙ্ক। কম্পাঙ্ক বাড়ছে, কম্পাঙ্ক বাড়ার কারণে শক্তি বাড়ছে। বাট দেখো সংখ্যা কিন্তু সেমই আছে। তাহলে সংখ্যা যদি হচ্ছে সেম থাকে তাহলে আমাকে বলো এখানে যদি আমি তোমাকে বলি ইলেকট্রনটা যে বের হবে, এই যে ইলেকট্রনটা বের হবে, চিন্তা করো জাস্ট এইখানে দুইটা সেম ধাতু কিন্তু, তাহলে দুই চৌধুরী সাহেবকে তোমার কি সেম টাকা দেওয়া লাগতেছে। মনে করো দুইজনকে তুমি হচ্ছে 5 জুল করে দিতেছো, দুইজনকে 5 জুল করে দিতেছো। তাহলে কি হচ্ছে এইখানে তোমার ইলেকট্রন যদি 10 জুল দিছো, তোমার চৌধুরী সাহেবকে 5 জুল দিছো, তাহলে তোমার ইলেকট্রনটা কতটুকু শক্তি নিয়ে বের হয়েছে? 5 জুল। এখানে যখন তুমি কম্পাঙ্ক বাড়াইছো বা শক্তি বেশি হয়েছে তখনও তোমার 5 জুলই দেওয়া লাগতেছে চৌধুরী সাহেবকে। চৌধুরী সাহেব ভালো আছে, চেঞ্জ হয় না, পকেটে টাকা পয়সা আসলো, তো এই 5 জুল আছে। তাহলে ইলেকট্রনটা কি করবে? ইলেকট্রনটা তোমার কাছ থেকে 15 জুল নিয়ে চলে যাবে। তাহলে চিন্তা করো যখন আমি আমার কম্পাঙ্ক বাড়াইছি, কম্পাঙ্ক বাড়াইলে কি হয়েছে? ইলেকট্রনটা দেখো বেশি শক্তি নিয়ে চলে যাচ্ছে। মানে কি ইলেকট্রনের বেশি শক্তি মানে কি ইলেকট্রনের গতি শক্তি বেশি, তাই না? তাহলে এই যে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কার উপর নির্ভরশীল? এই যে কম্পাঙ্কটা আছে এই কম্পাঙ্কের উপর নির্ভরশীল। বুঝতে পারছো? আরেকটা জিনিস দেখাই তোমাকে, দেখো কি হয়েছে এখানে। আমি আরেকবার রিভিউ দিই। জিনিসটা হচ্ছে দেখো যে এটা কিন্তু দুইটা ঘটনা, প্রথমে এইটা, পরেরটা হচ্ছে এটা। আমি প্রথমে হচ্ছে কম কম্পাঙ্ক দিছি, কম কম্পাঙ্ক দেওয়ার কারণে ইলেকট্রনের শক্তি হচ্ছে কম। বেশি কম্পাঙ্ক দিছি এই জন্য ইলেকট্রনের শক্তি হচ্ছে কি বেশি। এরপরে আরও একটা লাইন তোমার এখানে আছে যে আমার ইলেকট্রনের শক্তি কার উপর নির্ভর করে না? আলোর তীব্রতার উপর নির্ভর করে না, তাই না? আলোর তীব্রতার উপর নির্ভর করে না। এই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইছে? তুমি জাস্ট চিন্তা করো যে আমার প্রত্যেকটা শক্তি হচ্ছে 20 জুল করেই। এটা মনে করো 10 জুলই আছে, 10 জুল। এইখানে প্রত্যেকের শক্তি মনে করো 20 জুল। তাহলে আমার ইলেকট্রনের শক্তি কার উপর নির্ভর করে? এই একজন আলোর যে শক্তি তার উপর। এখন যদি এখানে আমি আরো বেশি তীব্রতা বাড়াই মানে হচ্ছে কি আরো বেশি 20 জুলের শক্তি দেই, ইলেকট্রনটার গতিশক্তি তো সেম 15 জুলই থাকতেছে। কেন? সংখ্যা বাড়াইছি, বাট সংখ্যা বাড়ায় তোমার কোনো লাভ নাই। এই একজনের শক্তিটা কি তার উপর তো নির্ভর করবে ইলেকট্রনের গতিশক্তিটা। বুঝতে পারছো? তার মানে আমি কি বলতে পারি, ফাইনাল ওয়ার্ডটা কি, যে আমার আলোর তীব্রতা কি বাড়ায়? ইলেকট্রনের সংখ্যা বাড়ায়, এই জন্য প্রবাহ বেড়ে যায়। আর যখন হচ্ছে একটা এই যে কম্পাঙ্ক যখন বেড়ে যায় তখন এই একজনের শক্তি বেড়ে যায়। এই একজনের শক্তি বেড়ে গেলে ইলেকট্রনের শক্তিটা তখন হচ্ছে বেড়ে যায়। তাই আমরা বলতে পারি কি কম্পাঙ্ক হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে এই গতিশক্তি। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? দুইটা কনফিউশনের জায়গায় অনেকক্ষণ ধরে বুঝাই দিলাম। ওকে, ক্লিয়ার এই জায়গাটা? ওকে, ঠিক আছে, আমি একটু এটা লজিক দিয়ে বুঝাই দিছি, তো আশা করি হচ্ছে ভুলটা হবে না। তাহলে এখন আমরা একটু রিভিশন দিই যেন আর কি মেইন এক্সামে গিয়ে হচ্ছে আমার সমস্যা না হয়। ওকে, এটা আমি নোটেই রাখলাম কারণ এটা তোমরা যেন রিভিশন দিতে পারো এই জায়গার লজিকটা। দেখো কি বলতে পারি আমরা এবার আসো তৃতীয় সূত্র কি বলছে দেখো, আপতিত আলোকের কম্পাঙ্ক প্রারম্ভ কম্পাঙ্ক অপেক্ষা যদি বেশি হয় তবে হচ্ছে কি আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক। তাহলে দেখো কারেন্ট হচ্ছে কি এটা হচ্ছে আই, বা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আলোর তীব্রতা। ঠিক আছে,
এটা হচ্ছে কার সমানুপাতিক, আমরা বলতে পারি এই যে কারেন্ট বা হচ্ছে আই এর সমানুপাতিক। ওকে, শেষ। চতুর্থ সূত্র যদি বলা হয় আলোক ইলেকট্রনের গতিবেগ বা গতিশক্তি, ইলেকট্রনের গতিবেগ গতিশক্তি আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর করে না। তাহলে প্রাবল্যের উপর নির্ভর করতেছে না, দেখছো বললাম যেটা প্রাবল্য বা সংখ্যা বাড়ালে তো কিছুই হয় না, ইলেকট্রনের সংখ্যা জাস্ট বেড়ে যায়। তাহলে ইলেকট্রনের গতি প্রাবল্যের উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপর? আপতিত আলোকের কম্পাঙ্ক এবং নিঃসরক পথ। দেখো কম্পাঙ্কের উপর তো নির্ভর করতেছেই, তাই না? কম্পাঙ্কের উপর নির্ভর করতেছে, এটা বুঝলাম। তাহলে তুমি এখানে চিন্তা করো, একটা নিঃসরক পদার্থের প্রকৃতি মানে হচ্ছে কি, চৌধুরী সাহেব কি পরিমাণ টাকা চাবে। যদি মনে করো, চিন্তা করো, চৌধুরী সাহেব 10 জুল চাইছে, তখন আসলে তোমার ইলেকট্রনের কাছে কত চাইতো? 10 জুল থাকতো। তার মানে হচ্ছে কি, ইলেকট্রনটার গতিশক্তি এই যে চৌধুরী সাহেব বা হচ্ছে এই যে নির্গমক পদার্থটা আছে এর উপরও নির্ভর করতেছে। তাহলে কয়টা জিনিসের উপর নির্ভর করতেছে? দুইটা। একটা হচ্ছে আলোকের কম্পাঙ্ক 1, 2 হচ্ছে নিঃসরক বা নির্গমকের প্রকৃতির উপর নির্ভর করতেছে। ওকে, নিঃসরক বা নির্গমক এই দুইটা জিনিসের প্রকৃতির উপর নির্ভর করতেছে। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, এইটা মেইনলি হচ্ছে কি, এটা হচ্ছে একটা কোয়ান্টাম তত্ত্ব অনুসারে উনি ব্যাখ্যা করছে। ঠিক আছে, এইটা ব্যাখ্যা করার জন্য তিনি কি করছে, আইনস্টাইন আলোক তড়িৎকে ব্যাখ্যা করার জন্য প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করছে। কোয়ান্টাম তত্ত্বটা কার? প্ল্যাঙ্কের, এবং সেটা ব্যবহার করে তিনি হচ্ছে এটাকে প্রমাণ করছে, একটা হাইপোথিসিস দিছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এই সূত্রটা এইচ নিউ, এই সূত্রটা থেকে অনেক কোয়েশ্চেন আসে, বুঝছো? এইচ নিউ মানে হচ্ছে কি, তোমার যেই তরঙ্গটা, এই তরঙ্গটা যে পরিমাণ শক্তি নিয়ে আসে সেটা হচ্ছে এইচ নিউ। এটা সমান কি ডাব্লিউ নট, চৌধুরী সাহেব যতটুকু দিছি, বা কার্য অপেক্ষক প্লাস হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, অর্থাৎ ইলেকট্রনকে তুমি যে পরিমাণ শক্তি দিচ্ছ ইলেকট্রনের বেগ সহকারে। ওকে, সেইটাই। তারপর ইলেকট্রনের বেগ বের করতে পারো এইচ নিউ মাইনাস হচ্ছে ডাব্লিউ নট। এই যে ন্যূনতম বন্ধন শক্তি, বন্ধনের জন্য যে শক্তিটা ডাব্লিউ নটকে বলা হয় কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়, এটাও আমরা পড়ছি। তাহলে কার্য অপেক্ষকের সংজ্ঞাটা একটু দেখি। কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি কোনটা? কার্য অপেক্ষক। ওকে, অর্থাৎ যে পরিমাণ শক্তি দিলে সে হচ্ছে শূন্য বেগ নিয়ে হচ্ছে বের হয়ে আসবে। ওকে, এটা গেল। কোনো ধাতুর কার্য অপেক্ষক যদি 1.85 ইলেকট্রন ভোল্ট হয় তবে ওই পদার্থের সূচন কম্পাঙ্ক কত? তাহলে মনে করো কি, কার্য অপেক্ষক ডাব্লিউ নট সমান হচ্ছে এটা। এখন আমি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো নিয়ে গেছি, যার কারণে এই পরিমাণ শক্তিটা পাবো, সেটা হচ্ছে মনে করো এইচ নিউ শক্তি পাবো। তাহলে কি বলা আছে দেখো, ডাব্লিউ নট সমান সমান এইচ নিউ নট। তাহলে এখান থেকে আমরা নিউ নট পাবো, হচ্ছে ডাব্লিউ নটটা বসাবো 1.8, দেন এটাকে হচ্ছে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো। ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে কি, ইলেকট্রন ভোল্ট মানেই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, এই যে এটা 1.6 × 10⁻⁹ কি হবে? জুল হবে। আর এইচ এর মানটা বসাবো, দেন যেটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেশন করলে আনসার হচ্ছে তোমরা মেইনলি পাওয়া যাবে, সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা করবো না। দেখো, আলোক তড়িৎক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রনের গতিশক্তি আপতিত ফোটনের চেয়ে কম কেন হয়? দেখো এই ওয়ার্ডটা কি বলছে, আলোক তড়িৎক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রনের গতিশক্তি আপতিত ফোটনের চেয়ে কম কেন হয়। অর্থাৎ তুমি মনে করো শক্তি নিয়ে আসছো কত, 70 জুল, বাট তোমার ইলেকট্রনটা কত, 50 জুল হইতে পারে। কেন? মাঝখানে হচ্ছে এই যে 20 জুল দেয়া ছিল তোমার, ওই 20 জুলটা কাকে দেয়া লাগছে? ওই যে ধাতুটা আছে সেই ধাতুটাকে দেয়া লাগছে। এই জন্য হচ্ছে ফোটন যে শক্তিটা নিয়ে আসে তার তুলনায় হচ্ছে ইলেকট্রনের গতি শক্তিটা হচ্ছে কম থাকে, এই জন্য। ওকে, আচ্ছা এইটা একটা গেছে। এইখানে একটা গ্রাফ তোমাদের বলছিলাম না, এটা বোঝানোর পরে বুঝাবো। দেখো গ্রাফটা দেখো, গ্রাফটা হচ্ছে এই দেখো, ফোটো ইলেকট্রন যদি বলা হয়, ফোটো ইলেকট্রন সংখ্যা না, এটা হচ্ছে ফোটো ইলেকট্রনের গতিশক্তিকে ইন্ডিকেট করছে। দেখো আলোর তীব্রতা যতই বাড়াইতেছে কিনা আমি, যতই বাড়াই, ফোটো ইলেকট্রনের গতিশক্তি এটা তো বাড়বে না, কনস্ট্যান্টই থাকবে। এই গ্রাফটায় এটাই হচ্ছে বোঝানো হয়েছে যে আলোক তীব্রতাটা ফোটো ইলেকট্রনটা আলোক তীব্রতার উপর হচ্ছে নির্ভর করে না। ওকে, আচ্ছা এটা একটা হয়েছে। চারটা সূত্রে দেখবা কোন সূত্রে কোনটা বলা হয়েছে। প্রথমটা কোনটা? প্রথম দুইটা কিন্তু শুরু নিয়ে, পরের দুইটা হচ্ছে যে সমানুপাতিক সম্পর্ক নিয়ে। ওকে, সো দেখো আইনস্টাইনের আমরা ফোটো তড়িৎ সমীকরণ এটাও হচ্ছে অলরেডি পড়ে ফেলছি। এবার আসো হচ্ছে কোনটা, এই যে এটা, এই চার্টটা হচ্ছে মোটামুটি আসে। ঠিক আছে, এই চার্টটা মানে এই টাইপের চার্ট দেখা রাখবা চাইলে, বাট একেবারে হচ্ছে টানা মুখস্থ করতে থাকবো এমন না, কারণ দুই একটা আসলে মিস গেলে অত বেশি সমস্যা নেই, কিন্তু যদি ইম্পর্টেন্টগুলো মিস দিয়ে হচ্ছে মানে বেশি হাতে তোমার অন্যান্যগুলো পড়তে গিয়ে ভুলে যাও, বিশেষ করে সংখ্যাগুলা, কে কত সালে কোন আবিষ্কার করছে, ঠিক আছে, জাস্ট দেখা রাখো, মনে থাকলে অপশন মনে রাখলে যতটুকু আসে ততটুকুই। ওকে, দেখি আমরা কি কি আছে।
সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে রূপা, তামা, সোনা, প্ল্যাটিনাম, ঠিক আছে। এটা জাস্ট নর্মালি হচ্ছে আমরা একটা নর্মাল নিউমোনিক দিয়ে চাইলে মনে রাখতে পারি, বাট একটু রিডিং পড়তে পড়তে তোমার চেনা হয়ে যাবে। তা আমরা নর্মালি বলি কোনটা, সিপি, এসএসসি, দেন হচ্ছে জিপি। ওকে, তো জিনিসটা কি দেখো, তো এই সিপি, এসএসসি, জিপি এটা দ্বারা মেনলি কি বলছে, সি দ্বারা সিজিয়াম। দেখো সি এর কিন্তু দুইটা আছে, তো একটু চেষ্টা করবা সিজিয়াম যে আগে। কেন সিজিয়াম আগে? সিজিয়াম একটা ক্ষার ধাতু, আর সি হচ্ছে তামা, ঠিক আছে, তামা হচ্ছে কপার। অন্য সাইডে আছে, তাহলে তার বন্ধন শক্তিটা বা তার কার্য অপেক্ষকটা বেশি হবে, বেশি শক্তি দেওয়া লাগবে, তাই নিচে আছে। ওকে, তো এরপরে দেখো পিতে হচ্ছে পটাশিয়াম, ক্ষার ধাতুগুলো উপরে অবশ্যই, ঠিক আছে, সিজিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম। এরপরে রেস্টটা হচ্ছে কি সিলভার, তারপরে কপার, গোল্ড, এবং ফাইনালি হচ্ছে প্ল্যাটিনাম। ওকে, সো ঘটনাটা এখানে কি হয়েছে, ঘটনা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার আগে তোমাকে হচ্ছে নর্মালি বাসায় কি শুভকামনা জানার জন্য সিপিতে মনে করো খাওয়াইতে নিয়ে গেছে। ওকে, জাস্ট সিপিতে তোমাদের খাওয়াইতে নিয়ে গেছে। তো এসএসসি পরীক্ষার আগে নর্মাল ট্রিটই হবে, তোমার পরীক্ষার আগে ভালো ট্রিট দিবে নাকি। তো তারপরে মনে করো হচ্ছে তুমি এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছো, তো এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে তোমাকে কি দিবে, একটা গ্র্যান্ড পার্টি দিবে না সবাইকে, ডাইকাই না যে আমার ছেলে তো সেই করছে, অনেক জোস, মিষ্টি খাওয়াবে সবাইকে, একটা গ্র্যান্ড পার্টি হবে। তো এইটাই, প্রথমে সিপিতে তোমাকে নিয়ে গেছে, সিপি ফ্রাইড চিকেন খাওয়াইছে, এরপরে হচ্ছে এসএসসি পরীক্ষা দিছো, এরপরে তোমার হচ্ছে গ্র্যান্ড পার্টি হবে বা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ তোমরা যারা ভালো করবা তাদের সাথে ইনশাল্লাহ একটা দেখা হবে, তখন ইনশাল্লাহ একটা গ্র্যান্ড সেলিব্রেশন। ওকে, ভালো মতো পড়ালেখা করো এখন। তো দেখো প্রথমে আমরা কি কি বললাম, সিপি, এসএসসি, জিপি। তো প্রথম দেখো প্রথম তিনটাই হচ্ছে কি, প্রথম তিনটাই হচ্ছে 2 2 করে, 2 2 2। আমরা জাস্ট পরের এক ডিজিট মনে রাখবো, 2 ডিজিট না। এরপরের দুইটা কি, এরপরের দুইটা 2 2 4। ওকে, দুইটা 4 4 করে, এবং পরের দুইটা হচ্ছে 5 আর 5 করে। ওকে, এই 2 2 2 2 4 4 5 5, 2 2 2 4 4 5 5। তারপর দেখো এরপর আমরা কি বলবো, দশমিকের পরে এক ঘর বসাবো। দেখো 1 3 7। ওকে, 1 3 7 এভাবে বসাইছি আমরা, 1 3 7। 4 এর পরে কি বসাবো, 7 থেকে শুরু করবো আমরা, তাহলে 7 আর হচ্ছে 9। ওকে, 1 3 7, 4 এর থেকে 7 আর 9, আর 5 যদি থাকে 5 এ আমরা বসাবো হচ্ছে কোনটা, 5 এ বসাবো হচ্ছে 3 আর হচ্ছে তোমার 6। ওকে, 5 এ বসাবো কোনটা, 5 এ বসাবো 3 আর হচ্ছে 6। এখানে 7 আর 9, আর এখানে হচ্ছে 3 আর 6। ওকে, এটা একটু মনে রাখতে হবে, মানে টাইপ অফ হচ্ছে একটু, এটা লিখবা বেশি করে, এই জিনিসটা লিখবা, লিখলে মনে থাকবে ভালো, 2 3 বার লিখবা বা 4 বার লিখবা, ডেফিনেটলি মনে থাকবে ইনশাল্লাহ, খুব ভালো মতো মনে থাকবে। বাট ইম্পর্টেন্ট যদি বলা হয়, ইম্পর্টেন্ট কোনগুলো, ইম্পর্টেন্ট হচ্ছে যে পটাশিয়াম, সোডিয়াম আর এই তামা, এই তিনটা একটু ইম্পর্টেন্ট বেশি, সোডিয়ামটা বেশি আর কি 2.75। ওকে, তো এই চারটা গেল। আমরা দেখো এইগুলা মোটামুটি হচ্ছে পারবো। আলোক তড়িৎ কোষ, এটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কি যে আলোক তড়িৎ ক্রিয়া, যে ইলেকট্রনটা বের হচ্ছে, এই ইলেকট্রন বের হওয়ার এই মেকানিজমটা ভিত্তি করে যদি আমরা কোনো ব্যাটারি তৈরি করি, সেটাই হচ্ছে আলোক তড়িৎ কোষ। ওকে, তাহলে আলোক তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে যে ব্যবস্থার সাহায্যে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়, মানে হচ্ছে কি, আলো আসতেছে, এটা একটা ব্যাটারি, তাহলে আলোটা কি করছে, এই আলোক শক্তিকে সে হচ্ছে কি করছে, ব্যাটারিতে বা এই যে কারেন্টে তড়িৎ শক্তিতে রূপান্তর করছে, তাই না? তাহলে এটাই হচ্ছে আলোক তড়িৎ কোষ। আলোক তড়িৎ ক্রিয়ার ব্যবহার কোন কোন জায়গায়, এইটা ইম্পর্টেন্ট। অনেকগুলো ব্যবহার আছে, একটা হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে। দেখো স্বয়ংক্রিয়, চিন্তা করো জিনিসটা একটু বলি তোমাকে। মনে করো বাহিরে রেখে দিছো যে এই সুইচটা, ধরো মনে করো সকাল বেলার, তোমার মনে করো যে সূর্য ওঠার সাথে সাথে একটা অ্যালার্ম দিবা, স্বয়ংক্রিয় সুইচ হবে সেটা। তো কি হয়েছে, তুমি বাহিরে মনে করো একটা এরকম ফটো তড়িৎ কোষ রেখে দিছো, তো বাহিরে যখনই সকালবেলা সূর্যের আলো আসছে, তো সূর্যের আলো আসার সাথে সাথে কি হয়েছে, ওই কোষটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে, আর অ্যাক্টিভেট হয়ে গেলে তারপর একটা সুইচ হিসেবে কাজ করছে, তাই না? তখন ওইটা তোমাকে অ্যালার্ম দিছে মনে করো সকালবেলা। ওকে, তো এটা হচ্ছে কি একটা স্বয়ংক্রিয় সুইচ হিসেবে কাজ করে। কেন? আলোর উপর, মানে আলোর উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি সেটা হচ্ছে কাজ করবে। এটা একটা গেল। তারপরে টেলিভিশন সম্প্রচার, সিনেমা ফিল্ম পুনরুদ্ধার, সৌর ব্যাটারি, ফটোমিতি। দেখো আর আর কি কাজ করে, দেখো যেগুলো হচ্ছে তোমার ফিল্ম রিলেটেড। তুমি সিনেমা দেখো কোথায়, টেলিভিশন ডেফিনেটলি, মানে সিনেমা হল বাদ দিয়ে যদি চিন্তা করো, সিনেমা ফিল্মের শব্দ পুনরুদ্ধারে এবং টেলিভিশন সম্প্রচারে সিনেমা রিলেটেড যে ঘটনাগুলো আছে সেটা। এবং সৌর ব্যাটারি, সৌর, দেখো সৌর ব্যাটারিতে সৌরর সাথে ফোটো মিল আছে, তাহলে সৌর ব্যাটারিতে যদি ফোটো থাকে বা আলো থাকে, তাহলে এটা ফোটো তড়িৎ কোষের একটা ব্যবহার হতে পারে। ফোটো মিতি এখানে ব্যবহার করা হয়। মহাকাশযানের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি প্রধানত সৌর কোষ থেকে পাওয়া যায়। চিন্তা করো সৌর কোষ যেটা, সৌর কোষে কি হয়, আলো আসে, দেখছো, আলো থেকে ইলেকট্রন দিয়ে দেন হচ্ছে তোমার কারেন্ট ফ্লোটা করে। তাহলে সৌর কোষটা আসলে কার উপর নির্ভরশীল, সৌর কোষটা তাহলে ফোটো তড়িৎ যে প্রক্রিয়া তার উপর হচ্ছে কাজ করতেছে, তাই না? ইজি না? ইজি। দেখো এটা ইম্পর্টেন্ট, আলোক তড়িৎ কোষকে তড়িৎ চোখ,
বা ইলেকট্রিক আই কেন বলা হয়, অর্থাৎ আলোক তড়িৎ কোষকে ব্যবহার করে আমি একটা যন্ত্র আবিষ্কার করি, যার মাধ্যমে মনে করো হচ্ছে একটা শপিং সেন্টার আছে, সেখানে তুমি হচ্ছে কোনো একটা ঢোকার জায়গায় এরকম একটা যন্ত্র লাগাই দিছো, তো সেই যন্ত্রটা ডিটেক্ট করবে যে কতজন মানুষ আসতেছে কতজন মানুষ আসতেছে না, অর্থাৎ মানুষের সংখ্যা গণনা করতে পারে। এই জন্য এটাকে বলা হয় তড়িৎ চোখ, একটা ইলেকট্রিক্যাল আই হিসেবে কাজ করে। ওকে, এই যে দেখো এখানে বলছে কতজন ক্রেতা ঢুকছেন বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়। এছাড়া একটা জিনিস ইউজ করা হয় যে তস্কর সংকেত বা একটা অ্যালার্ম হিসেবে। দুইটা জিনিস কিন্তু কি কি একটা বলি, একটা তড়িৎ চোখ, একটা হচ্ছে বার্গলার অ্যালার্ম বা বলে তস্কর সংকেত, এইটার জন্য ইউজ করা হয়। এজন্য আলোক তড়িৎ কোষকে তড়িৎ চোখ বা হচ্ছে এই ইলেকট্রিক আই হচ্ছে বলা হয়। কি কি, একটা হচ্ছে কতজন ঢুকতেছে প্রবেশ করতেছে সেটা, আর হচ্ছে এই যে 2 নাম্বারটা, এটা 2 নাম্বার ব্যবহার, আর এটা হচ্ছে যে কতজন ইয়ে করতেছে এটা 1 নাম্বার ব্যবহার। এদের ব্যবহার মেইনলি এখানে আছে। আসো, আর 10 মিনিট লাগবে আমাদের। এতটুকু বুঝছো কিনা, তারপরে 10 মিনিট ক্লিয়ার। ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কোনো কোয়েশ্চেন আসলে কিন্তু ভুল করা যাবে না। ওকে, না না না, আসলে 10 মিনিট। তুমি দেখো আর 6 পেজ আছে, 6 পেজে কিছুই নাই, যা আছে সব ছোটবেলার পড়া, বেশি নাই কিছু। বাট এটা কিন্তু খুব, ফটো তড়িৎ আর এক্স রে এই দুটা কিন্তু আমি খুব ডিটেলে পড়াইছি। খুব ডিটেলে পড়ার কারণ হচ্ছে এই দুটো খুব বেশি আসে, আর লজিক্যালি পড়াইছি, তাহলে ভুলা যাবে না অ্যাটলিস্ট। ওকে, দেখো ডি ব্রগলি তুমি জানো যে তুমি যে দৌড়াইতেছো বা আমি যে দৌড়াইতেছি, এই যে এখন হাঁটতেছি, আমার মধ্যেও একটা তরঙ্গ ধর্ম আছে, বাট দেখা যেতেছে না। তো এইটাই হচ্ছে তোমার ডি ব্রগলি বলে। ডি ব্রগলির কি, ডি ব্রগলির হচ্ছে বস্তু তরঙ্গ, অর্থাৎ এই তত্ত্ব থেকে প্রমাণিত হয়েছে কি যে বিকিরণ বা শক্তির কি আছে, একটা দ্বৈত ধর্ম আছে, একটা কণা ধর্ম এবং আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এটা তুমি জানো অলরেডি যে একটা বস্তু হচ্ছে এরকম বেগে আছে, তার কাছে এই যে কণা ধর্ম আছে, আবার তার কাছে হচ্ছে একটা তরঙ্গ ধর্ম আছে। এই জিনিসটা, এই জিনিসটার একটা হচ্ছে তোমার সূত্র আছে, জাস্ট এতটুকু দেখলেই হবে। এই যে মনে করো কোন একটা বস্তুর ভর, মানে কোন একটা তরঙ্গের মনে করো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে তার যে ভরবেগ হবে, ভরবেগ এবং তার যে হচ্ছে ল্যামডা এর মধ্যে সম্পর্ক হচ্ছে h/p। পি হচ্ছে কোনটা, এমভি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ মনে করো আমি জাস্ট তোমাকে বলি, এই যে মনে করো একটা বল 10 কেজির, এটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তোমাকে বললো যে এইটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তখন তুমি কি বসাবা, ল্যামডা সমান সমান হচ্ছে h/10 × 10 কত, এই যে পি ভরবেগ 10 × 10, তাহলে 100 বসাবা। এইবার যে ল্যামডাটা আসবে সেটাই হচ্ছে কি এই বস্তুটার তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, সো এই জিনিসটাই গেছে। আমরা এখানে যদি বলি ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, তাই না। পরাবৃত্ত টাইপ, পরাবৃত্ত টাইপ তোমার হচ্ছে গ্রাফ আসবে, দেখো এই যে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। তাহলে কি বলা যায়, ভরবেগ আর ল্যামডা, যখন ল্যামডা বাড়ে ভরবেগ কমে, দেখছো, আর যখন মনে করো ল্যামডা কমতেছে ভরবেগ তখন বাড়তেছে। এটাই হচ্ছে বিখ্যাত ডি ব্রগলির সমীকরণ। এর দ্বারা পদার্থের কণিকার কি ধর্ম প্রকাশিত হয়, তরঙ্গ ধর্ম প্রকাশিত হয়। দেখো তরঙ্গের কণিকা ধর্মের চাইতে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কণিকার তরঙ্গ ধর্ম। ওকে, দেখো এটা কি বলছে, কণার ভর যত বেশি, ল্যামডা দেখো ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু এমভি, তাহলে ভর যত, এই জন্য এখান থেকে এটা আসছে। তো কণার ভর যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হবে, স্বাভাবিকভাবে দেখো ইনভার্সলি দেয়া আছে। কণার ভরবেগ যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত ক্ষুদ্র, ঠিক আছে। আর হচ্ছে এরপরে কি বলছে, যদি বেগ শূন্য হয়, মনে করো বেগই নাই, তখন হচ্ছে কি হবে, তখন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ পদার্থ কণাগুলো কেবলমাত্র গতিশীল হলে সংশ্লিষ্ট কণা তরঙ্গের অস্তিত্ব থাকে। মানে হচ্ছে কি যে পদার্থের মানে কণাগুলো আছে, তার তরঙ্গ কখন হয় বা তার তরঙ্গ ধর্মের উদ্ভব কখন ঘটে, স্টার্টিং কখন হয়, যখন সে গতিশীল হয়। গতিশীল না হয় যদি সে মানে স্থিতিশীল থাকে, তখন কিন্তু সে শুধুমাত্র কণা, তখন সে কিন্তু তরঙ্গ না। একটু গতিশীল হইলে তখনই সে হচ্ছে কণা হিসেবে কাজ করবে। ওকে, সরি, তোমার তরঙ্গ হিসেবে কাজ করবে। কোনো কণার সাথে সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কণাটির আধান নিরপেক্ষ। ওকে, মানে হচ্ছে এটা চার্জ কি পজিটিভ, চার্জ কি নেগেটিভ, নাকি যে কোনো চার্জ হোক সেটার উপর ডিপেন্ডই করতেছে না, এটা একটা আধান নিরপেক্ষ রাশি। এটা কি, এটা হচ্ছে একটা আধান নিরপেক্ষ রাশি। আমি বুঝাইতে পারছি আশা করি।
যে এখানে দেখো আধানের কোনো সূত্রের কিছুই নেই, তাহলে আধান অবশ্যই আধান নিরপেক্ষ রাশি। তরঙ্গ কণার দ্বৈততা সেম জিনিস, যে বিকিরণকে ফোটন কণার স্রোত হিসেবে নিলে তোমার আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণবস্তু বিকিরণ ব্যাখ্যা পাওয়া যায়, অর্থাৎ ফোটনের মাধ্যমে, ফোটন কণা বা কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করা যায়। আর ব্যতিচার আবর্তন ব্যাখ্যা করা যায় না, অলরেডি এটা আমরা কিন্তু ফার্স্টের দিনই হচ্ছে দেখছিলাম। এবার দেখো বেশ কিছু বেগ আছে, যে এই যে তরঙ্গ কণার দ্বৈততা যখন করা হয় তখন বেশ কিছু বেগের উদ্ভব, মানে বেগ আমরা দেখতে পাই। তাছাড়া দেখো এটা বেশি ডিপে যাবো না, এইটা হচ্ছে যদি বলা হয় এইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে হার্ড জায়গা, এইটা ঠিক আছে, সবচেয়ে হার্ড জায়গা, বাট ইম্পর্টেন্ট না, সুবিধা হচ্ছে এইটাই। তোমাদের কি ইয়ে আসতেছে দেখি তো একটু, কলের হচ্ছে নোটিফিকেশন আসতেছে কিনা, দাঁড়াও 1 মিনিট, কলের নোটিফিকেশন আসতেছে কিনা, কারণ একটা কল আসছে মনে হয়। না ঠিক আছে, ওকে। তো এটাই বলা হয়েছে, দুই ধরনের বেগ আমরা এখানে আলোচনা করব। দেখো একটা হচ্ছে দশা বেগ, একটা হচ্ছে গুচ্ছ বেগ। জাস্ট এতটুকু মাথায় রাখো যে দশা বেগ হচ্ছে এর মধ্যে একটা বেগ আসে, যে দশা বেগের বেগ কখনো কখনো আলোর বেগ অপেক্ষা বেশি। কেমন একটা অদ্ভুত কথা না, যে আমরা তো জানি আলোর বেগই হচ্ছে সবচেয়ে বেশি, বাট এইখানে হচ্ছে যে দশা বেগটা আছে মাঝে মধ্যে সেটা আলোর বেগের সাথে বেশি হয়, বাট এটা আসলে কোনো রুল ভায়োলেট করে না, বা কোয়ান্টাম মেকানিক্সে কোনো রুল হচ্ছে সেটা ভায়োলেট করে না। তা আমরা একটা এমসিকিউ জানিয়ে রাখতে পারি, যে যদি বাই চান্স দেয় একটু ট্রিকি কোয়েশ্চেন, যে আমি এটা দিব তোমাদের, এটা অলরেডি তোমরা বুঝে গেছো, যে আলোর বেগের চাইতে, মানে আলোর বেগের চাইতে বেশি কোনটার বেগ হচ্ছে হইতে পারে, ঠিক আছে, তখন দিব কোনোটাই নয়, পোলাপান দেখবা 90% দেখাইছে কোনোটাই নয়, বাট আলোর বেগের চাইতে দশা বেগ বেশি হইতে পারে। এই কোয়েশ্চেনটা আবার হচ্ছে টেলিগ্রামে দেওয়া হবে, ভাইয়া এটা তো ভুল আছে, ঠিক আছে, তখন বলবো এটা কোথায় আছে, তখন তোমরা হচ্ছে বইয়ের এই পেজটা দেখাই দিও, যে আলোর বেগ অপেক্ষা বেশি কোনটা, দশা বেগ। ওকে, গুচ্ছ বেগ দেখো, যে গুচ্ছ বেগ অত ইম্পর্টেন্ট না, জাস্ট ইয়াদ রাখার জন্য দুই ধরনের বেগ পাওয়া যায়, দশা বেগ, গুচ্ছ বেগ, এই যে দ্বৈত তত্ত্বের মধ্যে যেই তরঙ্গগুলো আছে তার বেগের মধ্যে। ওকে, জাস্ট এতটুকু দেখে রাখতে পারো, যে গুচ্ছ বেগ হচ্ছে dw/dk, ডাব্লিউ হচ্ছে তরঙ্গের কৌণিক বেগ এবং কে হচ্ছে তরঙ্গের ধ্রুবক। এগুলো মেডিকেল আসার চান্স খুবই বেশি, কারণ এগুলো যদি বুয়েটাও দেয়, বুয়েটের পোলাপন হচ্ছে কষ্ট হয়ে যাবে দিতে, এগুলো নিয়ে যদি দেয়। ওকে, তো এইটা আসলে অত বেশি মানে হার্ড করার কোনো জায়গায় নেই। আবার এইখানে দেখো এটা দেয়া আছে, এটা ইম্পর্টেন্ট, গুচ্ছ বেগ যেটা সেটা কণার বেগের সমান, তাহলে কোন বেগটা কণার বেগের সমান, গুচ্ছ বেগ, গুচ্ছ বেগ কণার বেগের হচ্ছে সমান। ওকে, আচ্ছা, সো এইটা এটা এটা খালি পেজই উল্টাইতেছি উল্টাইতেছি উল্টাইতেছি, শেষ হয় না, শেষ হয় না। দেখো একটা প্রোটন একটা ইলেকট্রনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার গতি শক্তিটা বেশি। জাস্ট চিন্তা করো কি বলছে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সমান। ওকে ফাইন, তাহলে আমি কি বলতে পারি, যে আমার ল্যামডা সমান হচ্ছে h/mv, তাই না? তাহলে কি ল্যামডাও হচ্ছে তোমার ধ্রুবক, এইচও ধ্রুবক, আমি কি বলতে পারি, দুইটা কেসে mv সমান ধ্রুবক না, mv ধ্রুবক না, মানে হচ্ছে কি, চিন্তা করো তুমি, যে m অফ ইলেকট্রন v অফ ইলেকট্রন সমান m অফ প্রোটন v অফ প্রোটন, তাই না? তাহলে আমি কি বলতে পারি, যে একটা ইলেকট্রনের ভরবেগ আর হচ্ছে কি একটা প্রোটনের ভরবেগ, দুইটা হচ্ছে সেম। আমরা গতিশক্তি রিলেটেড একটা সূত্র জানি, মনে আছে, যে গতিশক্তি এনার্জি সমান হচ্ছে p²/2m, তাই না? p²/2m। তাহলে আমাকে বলো, যদি আমি এই সূত্রটা বসাই, দুইজনের ক্ষেত্রে ভরবেগ কি সেম না? তাহলে এইখানে যদি ভরবেগ সেম হয় আমি কি লিখতে পারি, এনার্জি হচ্ছে ভরের ব্যস্তানুপাতিক গতিশক্তি। তাহলে বলো, যার ভর কম হবে তার গতিশক্তি বেশি হবে না, আর যার ভর বেশি হবে তার গতিশক্তি কম হবে। এই জন্য কি বলা হয়েছে ফাইনালি এসে দেখো, এই যে দেখো ইলেকট্রনের গতিশক্তি বেশি, কেন? কারণ ইলেকট্রনের ভর হচ্ছে কম, তাই গতিশক্তি বেশি। বুঝতে পারছো কি করছি? প্রথমে কি তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান এইচ সমান, তাহলে এমভি ধ্রুবক, মানে হচ্ছে কি দুইজনের ক্ষেত্রেই আমার ভরবেগটা কনস্ট্যান্ট। একটা সূত্র জানি গতিশক্তির, ই সমান p²/2m, ভরবেগ যদি সমান হয় দুজনের ক্ষেত্রে, দুইও তো কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, দেন হচ্ছে এটা আসছে। ওকে ফাইন ফাইন, কম্পটন ক্রিয়া, এটা হচ্ছে খুবই সোজা একটা ক্রিয়া। আমি তোমাকে বলি, মনে করো কি কোনো একটা, তোমার মনে করো যে এখানে কোনো একটা মনে করো ইলেকট্রন আছে। ওকে, এখানে কোনো একটা ইলেকট্রন আছে। এখন আমি কি করছি, আমি মনে করো একটা ফোটন আসছে এখানে। ওকে, এখানে মনে করো একটা ফোটন আসছে, দেখা যায়
ওকে, কোন একটা ফোটন মনে করো একটা শক্তি নিয়ে আসছে, এই ফোটনটার কিছু অংশ হচ্ছে কি হবে, কিছু শক্তি হচ্ছে এই ইলেকট্রনের শোষণ, মানে ইলেকট্রন শোষণ করবে, তারপরে সে কিছু পরিমাণ হচ্ছে ফোটন হচ্ছে আবার বের করে দিবে, মানে হচ্ছে কি কিছু শোষণ করে কিছু হচ্ছে রিলিজ করে দিছে। তাহলে মোদ্দা হিসাব বলো যে কিছু পরিমাণ শক্তি এখানে ক্ষয় হবে কিনা, ডেফিনেটলি ক্ষয় হবে। মনে করো সে হচ্ছে কত, মনে করো সে হচ্ছে 50 জুল নিয়ে হচ্ছে এখানে আসছে, তাহলে এইখানে যখন ফোটনটা বের হবে তার কাছে মনে করি 30 জুল থাকতে পারে, তাই না? 50 জুল থেকে 30 জুল মানে হচ্ছে কি এনার্জি কমে গেছে। তাহলে জাস্ট চিন্তা করো, যার শক্তি বেশি তার কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, আর যার শক্তি কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে আমি বলতে পারি কি এটার মনে করো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 3 মিটার মনে করো। বুঝতে পারছো, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেড়ে গেছে। এইটাই আসলে বলে হচ্ছে আমার কম্পটন ক্রিয়া। ওকে, এটা হচ্ছে আমার কম্পটন ক্রিয়া। তাহলে আমরা কয় ধরনের সংঘর্ষ দেখছি বলতো? যখন কোনো ফোটন যখন কোনো ধাতব পদার্থে আপতিত হয় তখন হচ্ছে ফোটোতড়িৎ ক্রিয়া। যখন কোনো ইলেকট্রন কোনো একটা ধাতব পদার্থে উচ্চ বেগে আঘাত করে, ধাতব পদার্থ বলতেছি কিন্তু আমরা, তখন সেটাকে আমরা বলতেছি কোনটা, এক্স রে। যখন কোনো ফোটন শুধু ইলেকট্রনকে আঘাত করে তখন সেটাকে বলা হয় কম্পটন ক্রিয়া। ওকে, ঠিক আছে। দেখো, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তু মানে হচ্ছে ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, মানে বিক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত ফোটনের, এই যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কি হয়, বেশি হয়। দেখছো, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কি হচ্ছে, বেশি হচ্ছে। এই ঘটনাটাকে কম্পটন ক্রিয়া বলা হয়। কম্পটন ক্রিয়া কে বলছে, কম্পটন বলছে, সোজা হিসাব। ওকে, সো এইটা বলা হয়েছে যে কাদের কাদের ক্ষেত্রে এগুলো দেখা যেতে পারে। কার্বন অ্যালুমিনিয়ামের কথা বলা হয়েছে, প্রভৃতি হালকা যেই তোমার মৌলিক পদার্থের ইলেকট্রন দ্বারা এই একবর্ণী এক্স রশ্মি হচ্ছে বিক্ষিপ্ত হলে, ঠিক আছে, বিক্ষিপ্ত রশ্মির ক্ষেত্রে এগুলো মেইনলি দেখা যায়। তো এই কার্বন অ্যালুমিনিয়াম এদের হালকা যেই পরমাণুগুলো আছে এদের হচ্ছে ইলেকট্রনগুলো মেইনলি হচ্ছে বিক্ষিপ্ত করতে পারে। একটা সূত্র পরবর্তীতে এখানে তোমার আসে, যে সূত্র তোমাদের লিখায় দিই, দেখো এটা হচ্ছে এখানে তোমার আসে নাই, তাও লেখাই দিই সূত্রটা। দেখো আমাদের এই জায়গায় যে সূত্রটা আসে, ওকে, আমাদের এই জায়গায় হচ্ছে একটা সূত্র আসে, আমি জাস্ট তোমাদের সূত্রটা দেখাই দিচ্ছি। সূত্রটা তোমাদের হচ্ছে এখানে একটা সূত্র আছে এবং একটা ইম্পর্টেন্ট জায়গা আছে। তোমাদের বইয়ের কত নাম্বার পেজ আমি একটু দেখি, কারোর সাথে মিলবে কিনা জানি না, আমারটা হচ্ছে 22-এর এডিশন, সেটা হচ্ছে 630 পেজ নাম্বার যেটা আছে সেখানে, সেখানে কিছু কথা লেখা আছে, একটা সূত্র আছে, সূত্রটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। দেখো, ওকে, সূত্রটা এখানে তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, সূত্র এখানে যেটা বলে, মনে করো হচ্ছে আমার এইখানে মনে করো এই যে ফোটনটা, এখন মনে করো ল্যামডা বের হয়েছে, আর আগে ছিল কত, ল্যামডা নট। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এটাকে বলি ল্যামডা মাইনাস ল্যামডা নট ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। ওকে, এটা কি বলা হয়েছে, এইচ বাই হচ্ছে এম নট সি, এম নটটা আসলে কার, ইলেকট্রনের যে ভরটা থাকবে সেটা। আচ্ছা, এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। কস থিটা জিনিসটা কি, যে মনে করো বিক্ষিপ্ত হওয়ার পরে আগের গতিপথের সাথে কতটুকু হচ্ছে কোণ উৎপন্ন করছে, এই থিটাটা। ওকে, এই থিটাটা হচ্ছে কস থিটা। কোয়েশ্চেন যেটা আসে যে সবচেয়ে বেশি, তোমরা তোমরা কি পেজটা খুঁজে পাইছো কিনা আমাকে একটু জানাও তো, পেজটা খুঁজে পাইছো কিনা আমাকে একটু জানাও, পেজটা খুঁজে পাইছো কিনা। আরে আজকে কতক্ষণ, আজকে তো মাত্র 1 ঘন্টা 14 মিনিট হয়েছে, এইটাই শেষ, এরপরে তো নাই, দুইটা কথা বলবো জাস্ট। আর ইয়া দিও তো, নোট দিও তাহলে, আজকে যেহেতু তোমাদের ইয়া খারাপ, নোট আমি আজকে করা দিতেছি না, কারণ তাহলে আর সময় লাগবে বেশি। ওকে, সো এটা হচ্ছে ল্যামডা এম নট সি, এবং এইখানে তুমি এর পরের পার্টটাতেই যাও, একটা কথা লেখা আছে দেখো, যে কখন এই সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, যখন হচ্ছে আমার ফাই হচ্ছে 180 ডিগ্রি, বা হচ্ছে এই যে কোণটা, এই কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি হবে। জিনিসটা কেমন চিন্তা করো, যে এইটার মান যখন সবচেয়ে বেশি হবে তখনই কি হবে, এই গুণফলটা বেশি হবে, তখনই কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা বেশি হবে। তাহলে এইটা কখন বেশি হয় আমি তোমাকে বলি, যখন তুমি কস থিটা সমান সমান 180 বসাও, তখন কত হয়, -1 হয়, 1 মাইনাস -1 কত হয়, 2, তাহলে 2h এম নট সি। এটাই হচ্ছে কি ল্যামডার পার্থক্যের সবচেয়ে বড় মান, ঠিক আছে, সবচেয়ে বেশি হবে এটা।
এবং এই মানটা দেওয়া আছে কত দেখো তো 0.02468, এইটা একটা মান দেওয়া আছে দেখো 0.02468 অ্যাংস্ট্রম পরিমাণ হচ্ছে বৃদ্ধি পায়। সর্বোচ্চ পরিমাণ এটার মান যদি বের করি 0.22468, মজা না, 2468, এই অ্যাংস্ট্রম পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পাইতে পারে। সর্বাধিক কি পরিমাণ বৃদ্ধি পাইতে পারে সংঘর্ষের পরে? এই পরিমাণ 2h বাই হচ্ছে m0c। এখান থেকে এই জিনিসটাই আছে। আর হচ্ছে ফাইনাল ওয়ান, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সোজা হিসাব যে কোনো একটা কণার অবস্থান এবং ভরবেগ দুইটা একসাথে পরিমাপ করা যায় না, অর্থাৎ দুই নৌকায় একসাথে পা যাওয়া যায় না নর্মাল টাইমে হিসাব করতে গেলে। এইটাই অবস্থান এবং ভরবেগ। কি বলা হয়েছে দেখো, অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না। এবং এই যে অনিশ্চয়তার পরিমাণ, এটা হচ্ছে কোনটা? ভরবেগে, এটা হচ্ছে তোমার অবস্থানের অনিশ্চয়তা গুণ ভরবেগের অনিশ্চয়তা। এটা হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে h বার বাই 2। এখন বলতে পারো h বার মানে হচ্ছে কি, দেখো এটা একটু মনে রাখো, ঠিক আছে? h পাই বাই 2 পাই, এইটাকে সংক্ষেপে আমরা এইটা লিখি, দেখো h বার, এইটা লিখি, ঠিক আছে? h বার, তো h এর পরে এই যে একটা দাগ দিই আমরা। তো এইটা হচ্ছে কোনটা? h বার হচ্ছে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, এই মানটা একটু মনে রাখো। তো প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক হচ্ছে h বার, যেটা হচ্ছে 1.055 10 টু দি পাওয়ার মাইনাস 34। 10 টু দি পাওয়ার 34 আগের মতনই আছে, আর 1.055 হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমি এইটা বাদ দিয়ে লিখি তখন কি লিখতে পারবো? ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে? h বাই 4 পাই, ঠিক আছে? আর যদি হচ্ছে এটাকে আমি এইটার বদলে অথবা দিয়ে কি লিখতে পারি? যদি আমি h বার দিয়ে লিখি, বার বাই হচ্ছে 2, ঠিক আছে? h বার বাই হচ্ছে 2, এইটাই। এরপর আর দুইটা জিনিস দেওয়া হয়েছে, দেখো যে এইটাকেই তুমি আবার ঘুরায় পেঁচে এইটা লিখতে পারো যে শক্তির অনিশ্চয়তা, সময়ের অনিশ্চয়তা, ডেল ই ইন্টু ডেল টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে h বার বাই 2, ঠিক আছে? ডেল ই বাই ডেল টি, এইটা এই দুটা মেইনলি হচ্ছে এখানে আসছে। ওকে, আচ্ছা এবার দেখো বলা হয়েছে কি এই হাইজেনবার্গের, মানে এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায়। দেখো হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, এটার মাধ্যমে একটা প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারি? যে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে না, ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না। এটা হচ্ছে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। ওকে, এটা একটা প্রমাণ যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না। কোন নীতির মাধ্যমে জানতে পারি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে। দেখছো এই যে লেখা আছে, অনিশ্চয়তা নীতি থেকে কিভাবে দেখাবে নিউক্লিয়াস অভ্যন্তরে ইলেকট্রন থাকতে পারে না। আচ্ছা, তো কেন থাকতে পারে না? একটা জাস্ট আমি ফাইনাল লাইনটা পড়ি, যে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে হলে ইলেকট্রনের কি পরিমাণ শক্তি দরকার? 23.93 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির দরকার হবে। বাট পরীক্ষা থেকে জানা যায় ইলেকট্রনের শক্তি কতটুকু বেশি হয় না, 4 মেগা ইলেকট্রন ভোল্টের বেশি হয় না। ওকে, এটা ইম্পর্টেন্ট। ইলেকট্রনের শক্তি কতটুকু বেশি হয় না, কার বেশি হয় না? 4 মেগা ইলেকট্রন ভোল্টের। কিন্তু আমরা যদি এইখানে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে রাখতে চাই, তাহলে ইলেকট্রনের শক্তি হইতে হবে 23.93। তো এত শক্তি তো ইলেকট্রন নিতেই পারে না, ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি মানেই এটা। তাই আমরা বলতে পারি নিউক্লিয়াসের অভ্যন্তরে ইলেকট্রন হচ্ছে কি, থাকে না। আচ্ছা, এই যে ডেল এক্স বাই ডেল পি গুণফলের মান হচ্ছে এটা। এখন চিন্তা করো যদি অনিশ্চয়তা শূন্য হয়, এই একটা মান শূন্য হয়, তখন কি হবে? অপরটার অনিশ্চয়তা অসীম হবে। কেন চিন্তা করো, জাস্ট এই যে এখানে ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু h বাই 2 পাই, সরি h বাই 4 পাই। তাহলে এখানে একটা যদি শূন্য হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h বাই 4 পাই বাই শূন্য। কোনো কিছু শূন্য দিয়ে ভাগ দিলে কত হয়? অসীম হবে। তাহলে একটার অনিশ্চয়তা শূন্য হইলে আরেকটা কি হবে? অসীম হবে। দেখো এই ক্ষেত্রে অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, ভরবেগের অনিশ্চয়তা সর্বাধিক বা হচ্ছে কি হবে? অসীম হবে। ভরবেগের অনিশ্চয়তা কি হবে? সর্বাধিক বা হচ্ছে অসীম হবে। ওকে, অবশেষে 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 আমরা আমাদের ক্লাস শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছো? বলো কি অবস্থা তোমাদের? কি অবস্থা, কি অবস্থা, কেমন লাগতেছে তোমাদের বলো? আমার তো অনেক ভালো লাগতেছে। যদিও হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে, বাট খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমাদের হচ্ছে মেইন ক্লাস শেষ। এরপরে হচ্ছে আমাদের অনুশীলনের কিছু ক্লাস থাকবে টুকটাক। যাক, আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের ক্লাস শেষ। এখন বলো কেমন তোমাদের হচ্ছে, আগে আমাদের বলো যে আমাদের
ফিজিক্স তোমরা হচ্ছে মোটামুটি খুশি কিনা যে ফিজিক্সের ক্লাস টাস নিয়ে? অনেক লেন্দি ক্লাস হয়েছে, এত লেন্দি ক্লাস ফিজিক্সে লাগেও না যে পরিমাণে আমরা ইয়ে করছি। 2টা ক্লাসে তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। বাট বইলেও যে তোমরা হচ্ছে ফিজিক্স আমাদের সাথে কিভাবে এনজয় করছো এবং ফিজিক্সটা আসলে কি বুঝতে পারছো কিনা। আর ফিজিক্স নিয়ে কিন্তু দেখছো বেশি একটা পেইন নাই, এমসিকে মানে একটু বুঝলেই হয়ে যায়। তোমাকে আমি আজকে যত কতক্ষণ বুঝাইছি প্রাবল্য বা ওই পার্টটুকু। ওকে, হ্যাঁ কুইজ গ্রুপ তো আলাদা। আর ভালো কথা যে একটু ফিজিক্সটা ভালো মতো পড়ো, ঠিক আছে? তোমরা যারা আসো একটু ভালো মতো চেষ্টা করো। তো তোমরা যদি ভালো একটা কিছু করো, দেখো 2 মাস পরে, 2 মাসও না, জাস্ট কতটুকু সময় পরে তোমার রেজাল্ট হচ্ছে, রেজাল্ট যে দিবে চান্সে পেয়ে যাবে তুমি, তারও হচ্ছে 2 মাস নেই, ঠিক আছে? লাস্টের এই কয়টা দিন একটু সবাই একটু মানে যতটুকু পারা যায় ততটুকু হচ্ছে আমার চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেন একটা ভালো একটা ফলাফল আমরা বের করে আনতে পারি। তো যত বেশি ভালো ফলাফল বের করে আনতে পারবো তোমার জন্য, তোমাদের জন্য যেমন আনন্দের, আমাদের জন্য আনন্দের, ঠিক আছে? যে আজকে ক্লাস নিতেছি বা আমরা রাত মানে অনেক রাত পর্যন্ত ক্লাস নেই, বা হচ্ছে কন্টিনিউয়াসলি ক্লাস নেই, এই ক্লাস ওই ক্লাস, নিচের পড়া, তোমাদের পড়ানো, তারপরে হচ্ছে টুকটাক যেগুলো কন্টিনিউ করা, সবকিছু দিন শেষে এই 2 মাস পরে তোমাদের রেজাল্ট কিন্তু আমরা অনেক বেশি হচ্ছে উদ্গ্রীব হয়ে আসি যে তোমাদের হচ্ছে রেজাল্টটা হবে, আমরা অনেক বেশি খুশি হব। তো যে যেই জায়গায় যাও চেষ্টা করবো বেস্টটা করার জন্য, ভালো কিছু হয়। ওকে, এটাই হচ্ছে লাস্ট ক্লাসে আমরা, আমার তোমাদের কাছে হচ্ছে একটা আবদার, ঠিক আছে? এই কয়দিন একটু ভালো মতো চেষ্টা করো। ওকে, আচ্ছা। একসাথে নিবো এই দুইটা। এখন এইটা বলি, এটা হচ্ছে তোমরা একটু প্রিপারেশন নিয়ে রাখো। ওকে, আচ্ছা বলতেছি তোমার 50 দিনেরটা, এটা আবার বলি তোমাকে কিছুক্ষণ পর তোমার হচ্ছে আবার গাইডলাইন সেশনেই আসবো, তারপর একটা নর্মাল ইয়া দিয়ে রাখি, কিছুক্ষণ পর গাইডলাইন সেশনে আসবো। বাট ইয়া করো তোমরা, কুইজটা হচ্ছে বলি, কুইজ হচ্ছে যে কালকে 10টা নিতে পারি, কালকে 10টার দিকে নিবো। বাট তোমাদের টুকটাক যদি আর কারো দেখি পড়া একটু বাকি আছে, পরশু দিন সকাল 10টায় হচ্ছে একসাথে নিবো। মানে এখন কুইজ হচ্ছে সকাল 10টায়, আমি আর রাতে কোনো কুইজ নিব না। আর জানুয়ারি মাসে যা কুইজ থাকবে সব কুইজ 10টায়, পরীক্ষা টরীক্ষা যা বলবো সব 10টায় দিবা। এটা হচ্ছে সবার আগে 50 দিনের গাইডলাইন, প্রথম গাইডলাইন। সব পরীক্ষা চেষ্টা করবা সকাল 10টার সময় দেওয়ার। ওকে, চেষ্টা করবা সকালে হচ্ছে অ্যাটলিস্ট এখনের টাইমে, এই টাইমে বা 10 দিন পরে গিয়ে শুরু করতে পারো, যে আমি যেন অ্যাটলিস্ট 8টার মধ্যে উঠি, ঠিক আছে? 8টার মধ্যে উঠি, কারণ এই সময়টা থেকে তুমি ব্রেইন রে সকালবেলা একটু হ্যাবিচুয়েট করো। 10টার সময় তোমার ব্রেইন যে কাজ করবে এটা একটু হ্যাবিচুয়েট করো। আমি নিজে কিন্তু এই সমস্যায় ভুগছি, ঠিক আছে? তা আমি ওই নর্মালি অনেক লেটে ঘুমাইতাম, পরীক্ষার আগের দিনও মনে হয় অনেক লেটে ঘুমাইতে গেছি। তো এক্সাম হলে গিয়ে মাথা একটু কম কাজ করছে, মানে মাথা নর্মালি যেরকম কাজ করার কথা, ফাংশন করার কথা, খুব কুইকলি অত বেশি কাজ করে না। তো এই জন্য আমি যে ভুলটা করছি তোমরা যেন এই ভুলটা না করো। এটা 50 দিনের প্রথম গাইডলাইন, সকালবেলা হচ্ছে 10টার সময় এক্সাম দিবা। সিয়ামের আসো, সবাই আসো জুনিয়র হিসেবে, ভালোই র্যাক দিব না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইয়াতে সকাল 10টা কেন, কারণ বলি সকাল 10টা হচ্ছে তুমি যে কোনো অ্যাডমিশন টেস্ট দাও, অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর বা অন্যান্য কিছু বাদে, কিছু জায়গা বাদে বেশিরভাগ এক্সামগুলো 10টার সময় স্টার্ট হয়, বেশিরভাগ, ঠিক আছে? বেশিরভাগ এক্সাম 10টায় স্টার্ট হয়, এই জন্য 10টায় বলতেছি, 10টায় এই কাজটা করা শুরু করো এখন থেকে। ওকে, এরপরে হচ্ছে এইটা তো তোমার বললাম পরীক্ষা দেওয়ার সিস্টেমটা, 50 দিনের রুটিনটা এমনভাবে বানাবা যে আমি লাস্টের 20 দিন, অ্যাটলিস্ট লাস্টের 20 দিন হচ্ছে রিভিশনের উপর বা হচ্ছে কন্টিনিউয়াস যে পরীক্ষা দেওয়া যেটা সেটা। এখন এখানে আমি একটা জিনিস তোমাদের মিথ বার্স্ট করি, যে অনেকে কিন্তু তোমার চিন্তা করো যে ভাইয়া এক্সাম শুরু হয়ে যেতেছে, আমি তো এক্সামের সাথে মানে ইয়া করতে পারবো না, মানে তো এক্সাম দিতে বসবো এরকম। দেখো এখানে দুইটা ঘটনা আছে, দুই টাইপের ইয়া। এক হচ্ছে যারা এক্সাম দেয়ই না, আর যারা হচ্ছে এক্সাম দিয়ে দিতে পড়ার সুযোগই পায় না। দুইটা টাইপের পিপল, ঠিক আছে? যারা হচ্ছে এক্সাম দেয় না, যারা হচ্ছে এক্সাম দিয়ে দিতে পড়ারই সুযোগ পায় না। তো দুই টাইপের পিপলেরই না সমস্যায় পড়বে তারা। কেন বলি, যে এক্সাম দেয় না এটা খুব বাজে, কারণ তুমি তোমার নিজের হচ্ছে যাচাই করতে পারতেছো না। ওকে, আরেকটা হচ্ছে যারা পড়ারই সুযোগ পায় না এক্সাম দেয়। ভাই তোমার তো পইরা এক্সামটা দিতে হবে, তুমি যদি আধা বিধি পইরা তারপর যাও, তুমি এক্সাম দিয়ে তো কোনো লাভ নাই তোমার, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কথা, তখনও তোমার লাভ নেই। তো কিভাবে তুমি ব্যালেন্স করবা, ব্যালেন্স করার জন্য যে জিনিসটা বলবো যে তোমার সিচুয়েশনের উপর, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তোমার হচ্ছে ওই সময় মানে নিজের কনফিডেন্স, নিজের উপর নিজের রিস্ক নেওয়া ওরকম, যে আমার হচ্ছে এখন পড়াতে মানে জিনিসটা একটু ব্যালেন্স করা তোমার শিখতে হবে, পার্সোনালি আর উপর ডিপেন্ড করে। যেরকম আমি এখন কি হচ্ছে পড়বো, মানে আমি কি এই টাইমটাতে পড়বো, মানে আমার কি বেশি উইকনেস আছে, নাকি হচ্ছে আমার নর্মালি একটা অ্যাভারেজ প্রিপারেশন আছে, আমার ওই অ্যাভারেজ প্রিপারেশনের উপর রিভিশন আমি দিছি এক্সামের আগে মোটামুটি। দেখো এক্সামের আগে রিভিশন কিন্তু পুরো শেষ হবে না, অ্যারাউন্ড 60% 70% হইতে পারে তোমার। কারণ ধরো কালকে তোমার বোটানি পেপার ফাইনাল, বোটানি পেপার ফাইনালে গিয়ে তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে মেইনলি মনে করলা যে আমি
7টা চ্যাপ্টার পড়তে পারছি বা 8টা পড়তে পারছি, তা যাও, সমস্যা নেই। বাট তুমি যদি মনে করো যে আমার হচ্ছে 2টা হয়েছে, 2.5টা হয়েছে, তো ওই টাইমে তুমি আসলে ওই একদিন যে তুমি যাবা, তুমি ধরো কোচিংয়ে গিয়ে দিতেছো, তো ওই যে তুমি যাবা, ক্লান্তি লাগবে, এক্সাম দেয়া, আবার আসা, তো মিনিমাম আরও 5-6 ঘন্টার ঘটনা আছে। তো ওই সময় তুমি হচ্ছে কি পড়তে পারো চাইলে। মানে এই ধরনের ঘটনার উপর ভিত্তি করে তোমার হচ্ছে মেইনলি কাজটা করতে হবে, বুঝতে পারছো, ঘটনার উপর ভিত্তি করে। যেরকম আমি আমার মনে হয় ফাইনাল মডেল টেস্টের দিকে বাসা হচ্ছে থেকে দূরে ছিল কোচিং সেন্টারগুলো, অল্প কয়টা দিয়ে আমি জাস্ট নর্মালি হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করছি। বাসায় বসে যে কোয়েশনগুলো আছে কালেক্ট করে রাখতাম, দেন প্র্যাকটিস করতাম, এই কাজগুলো করছি। ঠিক আছে। আর যেগুলো বড় বড় এক্সাম হয়, যেরকম হচ্ছে আমরা এই যে কদিন পর তোমাদের যে বড় এক্সামগুলো নিব একটা গ্রুপেই, কিন্তু একটা টাইম দিব আগেই, কিন্তু এটা স্পয়লার। ঠিক আছে, তোমাদের 20 তারিখের মধ্যে শেষ করার পরে একটা স্পয়লার দিব 7 দিনের, তখন একটা বড় এক্সাম নিব সব নিয়ে। তো এই বড় এক্সামগুলো বার্ডেন নেওয়ার ট্রাই করো। যে ছোট 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 এক্সাম তো গেছে অলরেডি, ফাইন, এখন বড় এক্সামে বার্ডেন কিভাবে নিব, এটা একটা। আরেকটা পয়েন্ট বলি, যেগুলো উইকনেস বেশি, লাইক তুমি জানো যে তোমার কোন কোন চ্যাপ্টারে সমস্যা আছে, তো সেই চ্যাপ্টারগুলো হচ্ছে একটু আগে শেষ করবা। ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলো আগে, মানে হচ্ছে দেখো, লাস্টের দিকে কখনো কঠিনগুলো রাখার দরকার নেই। যেগুলো তুমি জানো স্ট্রং, যে আমি একটু পড়লেই পায়রা যাবো, তো এগুলো একটু পরে রাখো। এখন যে টাইমটা আছে, ধরো এই যে ডিসেম্বরের 13-14 দিন, এই সময় উইকনেসগুলো কাটাই ফেলো। যে মনে করো আমার জীবের পরিবেশ বিস্তারের সমস্যা আছে, আমার অর্থনৈতিক রসায়নের সমস্যা আছে, আমি রিভিশন দিয়ে ফেলি। আমার মনে করো ইংলিশের সমস্যা আছে, জিজ্ঞাসার সমস্যা আছে, একটু রিভিশন দিয়ে ফেলি, নোট ভাইয়াদের নোটগুলো হচ্ছে পড়ে ফেলি। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে মেইনলি এখানে অ্যাপ্রোচটা করতে হবে। ওকে। আচ্ছা, জ্যামিতিকের ক্ষেত্রে জ্যামিতিক তো আরেকবার রিভিশন করছে আনবো না, তখন ইনশাল্লাহ তোমার হচ্ছে আরেকবার দেখা দিব না। বাট স্লাইডে আমি কিন্তু বইয়ের কন্টেন্টগুলোই রাখছিলাম আর কি। বাট ওইটা কেন দেখাইছিলাম, ওইটা হচ্ছে তোমার মেইনলি অনেক কনসেপ্ট অজানা তোমাদের, এই জন্য। ঠিক আছে। ওইখানে মেইনলি অনেক ডেফিনেশন ছিল, তাই হচ্ছে ওইভাবে তোমার মেইনলি স্লাইডে দেখাইছিলাম, আর হচ্ছে বইয়ের কিন্তু উপরে আমি জায়গাগুলো দিয়ে দিছিলাম আর কি। ওকে, বলছি এটা তোমার। আর রিভিশন ক্লাস তো আসবে, তখন ইনশাল্লাহ আবার হচ্ছে তোমার এটা ইয়ে করে দিব না, কোনো সমস্যা নেই। সব 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 ইয়ার উপর তোমার মেইনলি হবে। ওকে, মোটামুটি ঠিক আছে। আবার তো তোমাদের হচ্ছে ইয়া থাকবেই, লাইভ তো থাকবেই। তো লাইভে হচ্ছে আপুরা থাকবে, ভাইয়ারা থাকবে, আস করে নিও, ঠিক আছে। আর মোটামুটি ঠিক ছিল তোমাদের, মোটামুটি এখন ফিজিক্স পড়া হয়েছে, রাইট? ভালো মতো পড়া হয়েছে। ইংলিশের জন্য ইংলিশ তোমরা হচ্ছে ভাইয়াদের ক্লাসগুলো করবা ফার্স্টে খুব ভালো মতো। প্রিভিয়াস ইয়ার মেডিকেল, বিসিএস এদের তো মাস্ট করবাই, তার সাথে ডিউ করতে পারো। ওকে। ওকে, আচ্ছা, আশা করি মোটামুটি ঠিক আছে। তাহলে আমি যাই, কি বল, আর তো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে ইনশাল্লাহ যা কথা হবে ইয়াতে, তা আমরা হচ্ছে আসলে তোমাদের সাথে একটা ছবি তুলি যা আছে লাইভেই। ঠিক আছে, দেখা যায় সবাইকে। তাহলে যারা আছে আসো, আরেকটা ছবি তুলি তোমাদের এইভাবে, তাহলে আরো ভালো হয়, দেখো। তাহলে এইভাবে তোমাদের সাথে হচ্ছে সেলফি তুলি, একটা একটা স্ক্রিনশট নেই তোমাদের সাথে। যে অবনী আপু আইসা আবার আয়রনি করা শুরু করছে। ঠিক আছে, তারা আরেকটু সাইডে তুলি, এবার মনে হয় একটু এখানে ইয়ে আসছে তোমার, তারা একটু সাইডে যাই। ফিজিক্স শেষ আমাদের। এটা হচ্ছে চ্যাপ্টার এন্ডিং সেরেমনি, সমস্যা নেই। জিলাপি যারা আছে, জিলাপি আছে, সমস্যা নেই। দেখা হইলে ইনশাল্লাহ জিলাপি খাওয়া হবে, ধরো সেলফি দিল তোমরা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে তাইলে, থাকো সবাই ইনশাল্লাহ। অনুশীলনী ক্লাসে দেখা হবে, রিভিশন ক্লাসে দেখা হবে। বাট আজকের জন্য এতটুকু পর্যন্ত ফিজিক্সের ক্লাস ডান। কোনো সমস্যা হলে তো ফিজিক্স প্রবলেম বক্স বা যে কোনো কিছু আছে, আমি আছি। আর আমার হচ্ছে মাঝখান থেকে আমি একটু হচ্ছে তোমার গ্যাপে চলে যাব, মোটামুটি এখন থেকে
31 তারিখ পর্যন্ত মোটামুটি থাকবো, বাট একটু হচ্ছে অ্যাক্টিভ কম থাকবো। আর তারপরে 31 থেকে 7 তারিখ তোমাদের যা যা লাগে, ঠিক আছে, আমাদের হচ্ছে বলে রাখবা ইনবক্সে বা ইয়াতে যে ভাই এইগুলো এগুলো লাগবে, আমি যথাসম্ভব চেষ্টা করবো সব কিছু দেওয়ার। ওকে, অনুশীলনী ক্লাস থেকে শুরু করে তারপর তোমার আরও যা গাইডলাইন দরকার, বিভিন্ন ম্যাটেরিয়াল দরকার, যা দরকার আছে সব আমাকে বইলো। 7-8 দিন যা আছে ইনশাল্লাহ খুব ভালো মতো কাজ করবো, ইনশাল্লাহ একসাথে ইনশাল্লাহ চান্স পাওয়ার চেষ্টা করবো। দেখা হবে ইনশাল্লাহ খুব ভালো মতো। আল্লাহ আমাদের সবাই সহায়ক, সবার সবার সহায়ক। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।